ইয়েস, ওয়েলকাম। সো আজকের যে ক্লাসটি আমাদের ইন্ডিয়ান ইকোনমি, আজকের ক্লাসটিতে এবং ইন্ডিয়ান ইকোনমির মধ্যে আমরা মানি সাপ্লাই অ্যান্ড ব্যাংকিং যে চ্যাপ্টারটির নাম হচ্ছিল মানি সাপ্লাই এবং ব্যাংকিং। ঠিক আছে, কিন্তু বিভিন্ন বইতে এই মানি সাপ্লাই অ্যান্ড ব্যাংকিং আমাদের একটা চ্যাপ্টার হিসেবে দেয়া আছে। এবং তার মধ্যে কিন্তু তুমি যদি মানে কম্পিটিটিভ এক্সামস দেখতে যাও বা পুরো ভালো করে জিনিসটাকে বুঝতে চাও, তাহলে এই মানি সাপ্লাই অ্যান্ড ব্যাংকিং কিন্তু চারটে ভাগে তোমাকে বুঝতে হবে। তুমি যদি সবকটা একসাথে বুঝতে যাও, তুমি দেখবে বুঝতে পারবে না খুব একটা, হ্যাঁ, মানে সলিড আন্ডারস্ট্যান্ডিং খুব একটা গেইন করতে পারবে না। তো এক নম্বর পার্ট তোমাকে যেটা বুঝতে হবে, আমাদের ইকোনমির মধ্যে কিভাবে মানি সাপ্লাই মানে ট্রানজাকশনস গুলো কিভাবে হচ্ছে, সাপ্লাই কিভাবে মানির বাড়ে, মানি সাপ্লাই কিভাবে মেজার হয়, মানির ফাংশনস গুলো কি কি, আরবিআই এর রোল কি কি, এই সব পার্ট গুলো নিয়ে হচ্ছিল আমাদের মানি সাপ্লাই। ঠিক আছে, এটা হচ্ছিল এক নম্বর বেসিক জিনিসটা বলে। ঠিক আছে, আচ্ছা, দু নম্বর তোমাকে বুঝতে হবে যে আরবিআই এর ফাংশনস গুলো কি কি, আরবিআই অ্যাজ এ হোল তোমাকে পুরোপুরি বুঝে ফেলতে হবে। ঠিক আছে, আচ্ছা, তিন নম্বর যেটা সেকশন তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছিল ব্যাংকিং ইন ইন্ডিয়া, মানে কমার্শিয়াল ব্যাংকিং হতে পারে, ফিনান্সিয়াল ব্যাংকিং হতে পারে, ইনভেস্টমেন্ট ব্যাংকিং হতে পারে। দেয়ার আর ডিফারেন্ট ফর্মস অফ ব্যাংকিং এবং কমার্শিয়াল ব্যাংকসই প্রাইমারি। সেই কমার্শিয়াল ব্যাংকস নিয়ে তোমাকে পড়াশোনা একটা চ্যাপ্টার পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, চার নম্বর যেটা, ওয়েলকাম ওয়েলকাম, খুব ইন্টারেস্টিং আজকের চ্যাপ্টারটা। মানে আজকের 1 ঘন্টারই ক্লাস, বাট দেখো চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং লাগবে। চার নম্বর যেটা, সেটা হচ্ছিল ভারতবর্ষের মানিটারি পলিসি কিভাবে ডিটারমাইন হয়, সেইটা আমাদের 4 নম্বর পোর্শন। ঠিক আছে, এবং অনেক বইতেই এমএস অ্যান্ড ব্যাংকিং হিসেবে দেয়া আছে, বাট আমাদের কিন্তু চারটে সেকশন এখানে রপ্ত করতে হবে। ঠিক আছে, আর আমরা কিভাবে পড়বো, আমরা কিন্তু ফার্স্ট পার্টটা আজকে পড়ে নেবো, দ্যাট ইজ দ্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ মানি সাপ্লাই। সেই পার্টটা কিন্তু আমি আজকে পড়াবো এবং তোমরা সেই পার্টটি রপ্ত করার চেষ্টা করো। হায়ারার্কিটা কি, প্রথমে মানি সাপ্লাইটা না বুঝলে তুমি আরবিআই এর ফাংশনস এবং রোলস গুলো বুঝতে পারবে না। তাহলে ফার্স্টে মানি সাপ্লাই তোমাকে বুঝতে হবে, তারপরে তোমাকে আরবিআইটা বুঝতে হবে। আরবিআইটা না বুঝলে তুমি কিন্তু এন্টায়ার ব্যাংকিং সিনারিও এবং আলাদা আলাদা, আরবিআই ছাড়া আমাদের কমার্শিয়াল ব্যাংক আছে, রিজিয়নাল রুরাল ব্যাংকস আছে, তারপর নাবার্ড বলে একটি ব্যাংক আছে, কোঅপারেটিভ ব্যাংকস আছে, অনেক রকম ব্যাংকস আছে, সেই ব্যাংকিং সিস্টেমস গুলো তুমি বুঝতে পারবে না। কারণ আরবিআই পড়লে তোমার ব্যাংকিং এর হাফ পার্ট তুমি বুঝে গেলে। ঠিক আছে, আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আজকে ফুল হাউস, ইকোনমির ক্লাস হলেই ফুল হাউস হয়। হ্যাঁ, পরের দিন সায়েন্স ক্লাসটা নেব। হ্যাঁ, আমাদের আগে ভালো টিচার ছিল সায়েন্সের, এখন নেই, বুঝলে তো, আমি নেব দেখছি। ফিজিক্সের একটা ফিজিক্স পার্টটা ধরি। আচ্ছা, দেখি ইন্টারেস্টিং বানাতে পারি কিনা তোমাদের জন্য। হোপফুলি আজ পর্যন্ত যে কটা সাবজেক্ট পড়িয়েছি ইন্টারেস্টিং, অল্প কিছু হলেও ইন্টারেস্টিং পেয়েছো, মানে পরীক্ষা পার্টি নেই। আচ্ছা, 4 নম্বর পার্টটি, এই যে তিনটে পার্টের সম্বন্ধে যদি পুরো ধারণাটা না থাকে, তাহলে তুমি মনিটারি পলিসি মানে ভারতবর্ষের ফিনান্স মিনিস্ট্রি কিভাবে পলিসি ডিসিশনস নেয়, সেই পার্টটা তুমি বুঝতে পারবে না। তার মানে তোমাকে ফার্স্ট যেটা স্টার্ট করতে হবে, মানি সাপ্লাই থেকে স্টার্ট করতে হবে, তারপর আরবিআই স্টার্ট করতে হবে, তারপরে ব্যাংকিং সিনারিওটা বুঝে নিতে হবে, তারপর ভারতীয় মনিটারি পলিসিটা বুঝে নিতে হবে। খুব বড় চ্যাপ্টার, চারটে মিনিমাম ক্লাস আমাদের কিন্তু লাগবে এই পুরোটা করার জন্য। ঠিক আছে, তার মধ্যে পার্ট ওয়ানটা আজকে করব আমরা, যেটা হচ্ছিল আমাদের ওয়েলকাম ওয়েলকাম মানি সাপ্লাই। ঠিক আছে, হ্যাঁ, ভালো আছি গো, শরীর মোটামুটি আছে, লাস্ট 15 দিন ধরেই ভুগছি, খুব জ্বরে ভুগছি, আর কন্টিনিউয়াস অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তাও সারছে না। সো হ্যাঁ গো, খুবই অসুবিধার মধ্যে পড়াচ্ছি, বাট পড়ানোটা স্টপ করা যাবে না। আচ্ছা, এইবার তোমার যে ইকোনমির মেইনস এবং প্রিলিমস রয়েছে, ইকোনমিক্সে যে আমাদের মেইনস এবং প্রিলিমস দুটো ভাগ রয়েছে, সেই মেইনস এবং প্রিলিমসে কিভাবে নম্বরগুলো থাকতে পারে, এই আমরা তো পড়লাম যে মনিটারি সাপ্লাই পড়লাম, আরবিআই পড়লাম, ঠিক আছে, লাস্টে মনিটারি পলিসি পড়ে নিলাম,
তারপরে দেখলাম যে ব্যাংকিং সিনারিও ইন ইন্ডিয়া, এই পার্টটা, এই 4টে পার্ট আমাদের পড়তে হবে। 1 নম্বর পার্ট মনিটারি সাপ্লাই। এবং তুমি যদি প্রিলিমস দেখো, আমাদের যদি প্রিলিমস পার্টটা দেখো, তোমাদের প্রিলিমস পার্টে মোটামুটি 13খানা প্রশ্ন ইন্ডিয়ান ইকোনমি থেকে ম্যাক্স আসবে। ম্যাক্সের কথা বলছি। কম্বিনেশনটা পলিটি 12, ইকোনমি 13, না হলে পলিটি 13, ইকোনমি 12, এই কম্বিনেশন থাকে। ঠিক আছে, আমি ম্যাক্সটাই ধরে নিলাম যে 13টা প্রশ্ন তোমাদের ইন্ডিয়ান ইকোনমি থেকে আসবে, কারণ এবারের প্রশ্নটা একটু শক্ত হতে পারে। লাস্ট টাইম এদের চান্স প্রশ্নটা শক্ত করে দেখা। ঠিক আছে, এইবার তুমি এন্টায়ার চ্যাপ্টারটা তোমার প্রিলিমসে যদি 13টা প্রশ্ন আসে, প্রিলিমসে টোটাল 13টার মধ্যে কিন্তু তোমার এন্টায়ারলি দাঁড়াও, এই যে প্রিলিমস পার্টটা, এই প্রিলিমস পার্টটায় 13টার মধ্যে আমি যদি প্রিলিমস পার্টটা দেখি, টোটাল 13টা প্রশ্ন, এবং 13টার মধ্যে 4টে কি 5টা প্রশ্নই কিন্তু এই জায়গা থেকে আসবে, এই চ্যাপ্টারটাই থেকে আসবে। ঠিক আছে, আর যদি আমি ভাগ করি, এই 4টে ভাগের মধ্যে যদি আমি ভাগ করি, প্রিলিমসে আরবিআই থেকে 3টে প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, আর ব্যাংকিং মনিটারি পলিসি এই দুটো মিলিয়ে একটা প্রশ্ন আসবে। আর মানি সাপ্লাই ইজ দ্য লেসার প্রেফার্ড ইন প্রিলিমস, মানি সাপ্লাই হচ্ছিল মেইনসের প্রশ্ন, মেইন আসবে। ঠিক আছে, মানি সাপ্লাই আর মনিটারি পলিসি এই দুটো পার্ট হচ্ছিল মেইনসের চ্যাপ্টার। হ্যাঁ, সো মানি সাপ্লাই থেকে হয়তো একটা দিতে পারে, ব্যাংকিং, ফিনান্সিয়াল, মনিটারি পলিসি এই হচ্ছিল, বাট আরবিআই থেকে 3টে প্রশ্ন কিন্তু তুমি প্রিলিমসে পাবে। মানে একটা চ্যাপ্টার পড়লে তুমি আউট অফ 13 তোমার 4 থেকে 5 নম্বর কিন্তু সেখানে বাধা। ঠিক আছে, মানে 30-40% খালি একটা চ্যাপ্টারের ওয়েটেজ। আন্ডারস্টুড প্রিলিমসে। এবার যখন তুমি মেইনসে যাচ্ছ, তোমার 100-র মধ্যে মিনিমাম, মানে আমি এটা মিনিমামটা বলছি, তোমার 15টা কোশ্চেন থেকে 18টা কোশ্চেন এই চ্যাপ্টারটার থেকে আসবে। মানে 15 ইজ দ্য মিনিমাম পার্ট। এবং আরবিআই থেকে 10টা প্রশ্ন হচ্ছিল মিনিমাম, আরবিআই অ্যালোন হচ্ছিল 10টা প্রশ্ন মেইনসে থাকবে। ইয়েস, ইয়েস, একদম। আচ্ছা, এইবার এমএস যদি তুমি ধরো, তাহলে এমএস হচ্ছিল 2টো প্রশ্ন থাকে। ঠিক আছে, ব্যাংকিং আর মনিটারি পলিসি নিয়ে তোমার ব্যাংকিং এই বেশি থাকে, 2টো প্রশ্ন থাকে, মনিটারি পলিসি নিয়ে ম্যাক্সিমাম একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এই হচ্ছে হলো তোমার মার্কসের ডিফারেন্সিয়েশন, মার্কসের ওয়েটেজ। ক্লিয়ার? তাহলে আমি বোঝাতে পারলাম যে এই 4টে চ্যাপ্টার মিলিয়ে একটা চ্যাপ্টার যেটা বইতে দেয়া আছে, সেইখান থেকে কিন্তু আমাকে এই পার্টটাকে 4টে ভাগে তোমাকে পড়তে হবে। হুম, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখো স্ক্যানারে কোশ্চেন কমপ্লিটলি স্ট্যাটিক, কোশ্চেন্স গুলো কমপ্লিটলি স্ট্যাটিক আসে, এক্সেপ্ট আরবিআই এর কিছু পলিসি রেটস আছে, ফর এক্সাম্পল সিআরআর, এসএলআর, এরকম কিছু পলিসি রেটস আছে, বা আরবিআই এর নতুন গভর্নর যদি কেউ হয়, নতুন গভর্নর কে হলো, সেই রকম গুলো জেনারেল নলেজ থেকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট থেকে সেই পার্ট গুলো আসবে। ঠিক আছে, বাকি এমএস, ব্যাংকিং এবং মনিটারি পলিসি এই 3টে পার্টি স্ট্যাটিক। মনিটারি পলিসি যদি নতুন কোনো পলিসি নেওয়া হয়, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টটা থেকে আসে। ক্লিয়ার? অলমোস্ট স্ট্যাটিক, মানে এই 15টার মধ্যে যদি তুমি কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স একটি বছর, মানে 2021 কি 2020 আমার মনে পড়ছে না, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর দিয়ে দিয়েছে। বাকি প্রত্যেকটা বছর স্ট্যাটিক থেকেই জিজ্ঞেস করে। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স মোর অর লেস থাকে না, খালি সিএ ওই রেটস, পলিসি রেটস গুলো একটু লাস্ট কোয়ার্টারের মনে রেখে যেতে হবে। আচ্ছা, একজন জিজ্ঞেস করলো স্ক্যানারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে আমাদের সুতপা করদির স্ক্যানারটি আছে, সেখানে কোন চ্যাপ্টারটি পড়বো? দেখো ওখানে ইন্ডিয়ান ফিসকাল পলিসি বা মনিটারি পলিসি বলে একটি চ্যাপ্টার আছে, আবার অন্য এক জায়গায় ব্যাংকিং অ্যান্ড মানে কোন রকম মানে সামঞ্জস্য নেই কোনটার মধ্যে কোন প্রশ্নটা ঢুকিয়েছে। ওই পিওয়াই কিউ এর ওটায় তুমি একটুখানি হয়ে যাবে, কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, আলাদা আলাদা করে এইরকম যে 4টে চ্যাপ্টার আলাদা করে, এই 4টে চ্যাপ্টার আলাদা করে দেয়া নেই, মিক্স করে দেয়া আছে। ঠিক আছে, স্ক্যানার। হ্যাঁ, আমাদের কোশ্চেন ব্যাংকটা ফলো করলেই তুমি 4টে চ্যাপ্টার আলাদা করে পেয়ে যাবে। হ্যাঁ, রাইট রাইট। চলো, ওয়েলকাম ওয়েলকাম, অনেকদিন পর ক্লাসে জয়েন করেছো। এনিওয়ে, প্রচুর ছেড়ে ক্লাস করো না, জানি না রেকর্ডেড ভিডিওগুলো পাও বলে হয়তো ক্লাস দেখো।
এনিওয়ে, আমরা তাহলে এই চারটে পার্টকে এই 1, 2, 3, 4-এর মধ্যে প্রথম পার্টটা মানি স্টাডি সাপ্লাই কিভাবে পড়বো সেই পার্টটা আমরা দেখে নিই। এই দেখো 1 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট, 3 নম্বর পার্ট, 4 নম্বর পার্ট। তার মধ্যে মানি সাপ্লাই এর মধ্যে মানে আমাদের যে ইকোনমিটা রয়েছে, মানে তুমি একজন কনজিউমার, তুমি একজন সিটিজেন, তোমার হাতে কিছু পয়সা রয়েছে, তোমার হাতে কি থাকে, তোমার হাতে ক্যাশ থাকে, তোমার ব্যাংকে কিছু ব্যালেন্স থাকে, প্লাস তোমার কিছু লিকুইড মানি থাকে। ফর এক্সাম্পল গোল্ড হতে পারে বা অন্য কোনো সিলভার হতে পারে, এগুলো কিছু লিকুইড মানি থাকে। আর তোমার কিছু মানে ইনভেস্টমেন্টস হয়, ঠিক আছে, তোমার কিছু ইনভেস্টমেন্টস থাকে। এই যে পুরো তোমার যে সব জিনিসগুলো রয়েছে, এই মানে মানি কিভাবে ফ্লো করে সেই পার্টটাই মেইন তোমাকে এন্টায়ার চ্যাপ্টারটিতে বুঝতে হবে, ঠিক আছে। মানে মানি কিভাবে হাত চেঞ্জ করে বা ফ্লো করে এন্টায়ার ইকোনমিতে, এই পার্টটা প্রথম বুঝতে হবে। আর সেকেন্ড যেটা বুঝতে হবে সেটা হচ্ছে হলো মেজার। এই যে মানি ফ্লো করছে, হঠাৎ করে তোমায় জিজ্ঞেস করলাম যে আজকের ডেটে ভারতবর্ষে কত টাকা ফ্লো করছে, ঠিক আছে, সেই মেজারটা কিভাবে করতে হয়। 4 রকম মেজার আছে, M1, M0, M1, M2, M3, M4, এরকম 4-5 রকম মেজার আছে। এই মেজার গুলো কিভাবে করে, কি ফর্মুলা, এই দুটো পার্টেই কিন্তু ডব্লিউবিসিএস প্রশ্নগুলো জিজ্ঞেস করে, ঠিক আছে। তাহলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হলো, দেখো আমরা কিছু ডেফিনেশনস নিয়ে পড়ে নেব, কিছু টাইপস অফ কত রকম মানি হতে পারে, ক্যাশ মানি হতে পারে, কয়েন্স হতে পারে, আমাদের ইউপিআই সফট মানি হতে পারে, ক্রেডিট কার্ডের মানি হতে পারে, অনেক রকম পয়সা আছে, ঠিক আছে। আচ্ছা, কিভাবে মানি ফ্লো করে ইকোনমিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিস পার্ট। এবং এই যে মানিটা ফ্লো করে, এই মানি সাপ্লাইটা কে কন্ট্রোল করে, আরবিআই অথবা সেন্ট্রাল ব্যাংক কিন্তু কন্ট্রোল করে থ্রু ডিফারেন্ট টাইপস অফ মেজার্স। আমাকে যদি আজকে ইকোনমির মধ্যে পয়সার সাপ্লাইটা বাড়াতে হয়, আরবিআই এর কিছু মেজার আছে, এবং যদি পয়সার সাপ্লাই কমাতে হয়, আরবিআই এর কিছু মেজার্স আছে। ফর এক্সাম্পল পলিসি রেটস গুলো বাড়াতে পারে যাতে পয়সা কমে যায়। আবার কিছু মেজার্স আছে যেখানে কিন্তু আরবিআই মানি সাপ্লাইটাকে বাড়িয়ে দিতে পারে ইকোনমি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো মেজারিং মানি সাপ্লাই। মেজারিং মানি সাপ্লাই মানে বিভিন্ন রকম মেজার আছে, যেরকম বললাম আমি M1, M2 থেকে শুরু করে M4 অব্দি মেজার্স আছে। পার্টিকুলারলি ইন্ডিয়া গভর্নমেন্ট এই মেজার্স গুলোর মধ্যে কিছু কিছু মেজার্স পাবলিশ করে, কোয়ার্টারলি পাবলিশ করে, কিছু অ্যানুয়ালি পাবলিশ করে, যেখান থেকে আমরা বুঝতে পারি ভারতবর্ষে কত টাকা সার্কুলেট করছে, ঠিক আছে। আচ্ছা, আমরা লিকুইডিটি এগ্রিগেটসটাকে মোর অর লেস স্কিপ করে যাব, কারণ এটা ইউপিএসসি চ্যাপ্টার। লিকুইডিটি মানে কিছুই না, লিকুইড মানি মানে তোমার যদি মানে ধরে নাও একটা বাড়ি থাকে, একটা বাড়িতে ইনভেস্টমেন্ট থাকে, একটা ফ্ল্যাট কিনলে তুমি, সেখানে তুমি ইনভেস্টমেন্ট করলে, আর তোমার ব্যাংকে ক্যাশ আছে, ঠিক আছে। তাহলে কোনটা বেশি লিকুইড? ক্যাশটা বেশি লিকুইড। লিকুইড মানে সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যায়, এরকম একটি অন ডিমান্ড টাকা পাওয়া যায়, সেইটাকে মোর লিকুইড আমরা বলি, ঠিক আছে। সো সেই জন্য আমরা প্রত্যেকটা স্টেপে দেখব কিরকম মানি ইজ মোর লিকুইড, কোন পয়সার লিকুইডিটি বেশি, কোন পয়সার লিকুইডিটি কম, সেই পার্টগুলো দেখে নেওয়া। কিন্তু লিকুইডিটি এগ্রিগেটস থেকে আজ পর্যন্ত ডব্লিউবিসিএস প্রশ্ন জিজ্ঞেস করেনি। ইয়েস, ইউপিএসসি প্রশ্ন জিজ্ঞেস করেছে, পড়ে রাখতে চাইলে পড়ে রাখতে পারো, বাট আমি রেফার করব যেটা স্কিপ করো। নেক্সট দুখানা পার্টিকুলার, এই এক্সপানশন অফ মানি সাপ্লাই এখন পড়তে হবে না, এটা আমরা কারেন্সি যখন পড়বো তখন ডিজিটাল কারেন্সি, ক্রিপ্টো কারেন্সি, টাইপস অফ কারেন্সিস গুলো পড়ে নেবো। এখন খালি মানি মাল্টিপ্লায়ার, আর এখানে মনে হয় আরেকটি নেই, সেটা হচ্ছিল ভেলোসিটি অফ মানি, কত রেটে টাকাটা হাত চেঞ্জ হচ্ছে, আমি বোঝাবো প্রত্যেকটা পরপর। সো দিস ইজ দ্য মোর অর লেস হোয়াট এভার উই উইল লার্ন টুডে। খুব আস্তে আস্তে বোঝাবো যাতে পুরো ব্যাপারটা বুঝতে পারো। হ্যাঁ, ইকোনমিতে বোঝার ব্যাপার আছে, একবার বুঝে ফেলতে পারলে তাহলে কিন্তু জিনিসটা একদম সোজা। আচ্ছা, যদি আমি খালি মানি সাপ্লাই দেখি, মানি সাপ্লাই থেকে কিরকম ভাবে প্রশ্ন আসছে 1-2 বছর ছাড়া লাস্ট 10 ইয়ার্সে, দেখো মোর অরলেস স্ট্যান্ডার্ড ভাবে প্রশ্ন এসে গেছে। লাস্ট 2 বছর একটু বেশি করে প্রশ্ন আসছে, 2024-এ মিনিমাম দুটো প্রশ্ন তো আসবেই। প্রিলিমসের সাবজেক্ট নয় এটা, লাস্ট 10 ইয়ার্সে প্রিলিমসে একটাও প্রশ্ন মানি সাপ্লাই থেকে জিজ্ঞেস করেনি। বাট অ্যাজ দিস ইজ দ্য লাস্ট ইয়ার, প্রিলিমসের প্রশ্নটা যদি কঠিন হয়, মানি সাপ্লাই থেকে একটা প্রশ্ন তোমায় জিজ্ঞেস করতে পারে,
ঠিক আছে? বাট এইখানে আমি ফিঙ্গার্স ক্রস রাখলাম যে 10 বছর করেনি মানে এবছরও করবে না। হ্যাঁ, বাট মেইনসে দুটো আরে তোমার অবজেক্টিভ কি খালি প্রিলিমস পাস করা, তাই না? একজন বলছে তাহলে স্যার আজকের ক্লাসটা আর করছি না, প্রিলিমস এর পরে এই ক্লাসটা করো। আরে ওরকম ভাবে হয় না। তুমি যদি এই মানি সাপ্লাইটা না বোঝো, তুমি আরবিআইটা বুঝতে পারবে না। হ্যাঁ, পলিসি ডিসিশনস গুলো বুঝতে, মনিটারি পলিসিটা তুমি বুঝতে পারবে না। ঠিক আছে? তাই জন্য এই ধাপটা আমি প্রথমেই তোমায় বুঝিয়েছি। নাও ইটস আপ টু ইউ। আচ্ছা চলো, তাহলে ফার্স্ট পার্টটা যেটা আমরা দেখে নিচ্ছি সেটা হচ্ছে হলো যে ডেফিনেশনস গুলো দেখে নিই। যে পয়সা বলতে আমরা কি বুঝি। ঠিক আছে? পয়সা হচ্ছে হলো তিনটে পার্ট পয়সার মধ্যে আছে। ঠিক আছে? পয়সা কি কি ফাংশন করে? পয়সা হচ্ছে হলো ইজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মানে কি কি এক্সচেঞ্জ হয়? একদিকে গুডস, সরি স্পেলিংটা ভুল হলো, গুডস এবং সার্ভিসেস একদিকে, আরেক দিকে হচ্ছে হলো মানি। গুডস এবং সার্ভিসেস যারা বেচে তাদের ফ্লোটার ইন রিটার্ন তারা কি পায়? পয়সা পায়। তার মানে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, মানে তুমি বাজারে গিয়ে যদি একটা সবজি কিনতে চাও, সে তোমাকে গুডস মাল, পণ্য বিপণন করছে। ঠিক আছে? হি ইজ সেলিং, দ্য ভেজিটেবল সেলার ইজ সেলিং গুডস টু ইউ। ইন রিটার্ন সে কি পাচ্ছে? সে একটা পয়সা পাচ্ছে, সে একটা টাকা পাচ্ছে, একটা মানে পেপার নোট পাচ্ছে। ঠিক আছে? কিন্তু সেই পেপার নোটটা সে অ্যাকসেপ্ট করবে কেন? সে বলতেই পারে এই পেপার নোটের ভ্যালুটা কি। ঠিক আছে? সে তো বলতে পারে যে আমাকে তুমি অন্য কিছুতে দাও, বার্টার সিস্টেমে দাও, কিন্তু সে কেন বলে না? ঠিক আছে? সে বলে না কারণ পেপার নোটের একটা লিগাল টেন্ডার আছে। লিগাল টেন্ডার মানে গভর্নমেন্ট একটা সার্টিফাই করে দিয়েছে যে এই পেপার নোটের ভ্যালু, তুমি ধরো সবজি কিনতে গিয়ে তাকে 100 টাকা দিলে, তাহলে এবং সে তোমাকে 100 টাকা সবজি দিল, এই 100 টাকাটা কিন্তু ভেজিটেবল সেলার নিয়ে আবার সে কোনো পণ্য কিংবা সার্ভিস কিন্তু সে কিনতে পারবে। ক্লিয়ার? তার মানে এই 100 টাকাটার একটা মানির একটা লিগাল টেন্ডার থাকা চাই। ঠিক আছে? মানে তুমি হঠাৎ করে গিয়ে অন্য কিছু, মানে যে পয়সার লিগাল টেন্ডার নেই, মানে দেখবে লিগাল টেন্ডার মানে কি, ওই এর উপর লেখা থাকে না, দেখবে আই প্রমিস টু পে, হ্যাঁ বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, আরবিআই এর ইয়ের সাইন থাকে, গভর্নরের সাইন থাকে। ঠিক আছে? মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ লায়াবল টু পে এত টাকার ভ্যালু। হুম, সেটাকে বলে লিগাল টেন্ডার। দ্যাটস ওয়াই দ্যাটস সবজিওয়ালা অ্যাকসেপ্টস ইউর 100 রুপিস। 3 নম্বর পার্ট হচ্ছে হলো মানি ইজ এ ইউনিট অফ অ্যাকাউন্ট। ইউনিট অফ অ্যাকাউন্ট মানে এই যে 100 টাকার সবজি দিল তোমায়, এই 100 টাকার সবজি হচ্ছিল একটা ইউনিট অফ মেজারমেন্ট। ঠিক আছে? মানি ইজ এ ইউনিট অফ মেজারমেন্ট। যে ভাই কত টাকার সবজি হলো বা কত টাকার রিচার্জ করব আমি ফোনে, সেই টাকাটা হচ্ছিল ইউনিট অফ মেজারমেন্ট। মানির কিন্তু সেটা ক্যারেক্টারিস্টিক্স, ইট ইজ এ ইউনিট অফ মেজারমেন্ট। আর ফোর্থ পার্টটা কি? ইট ইজ এ স্টোর অফ ভ্যালু। মানে তোমার কাছে যদি আজকে 10,000 টাকা পকেটে থেকে থেকে থাকে, তার মানে ভবিষ্যতে তুমি আগামী মাসের জন্য নিশ্চিন্ত যে আমার এই 10,000 টাকা দিয়ে আগামী মাসটা কিন্তু আমি এই সংসারের এই খরচগুলো কিন্তু আমি বহন করতে সক্ষম হব। মানে ফর ফিউচার পারচেজিং পাওয়ার অথবা কনজামশনের জন্য এই 10,000 টাকা যে আজকে তোমার কাছে আছে, এর একটা ভ্যালু আছে। ঠিক আছে? আগামী মাস তুমি যেটা কনজামশন করবে, সেই কনজামশন ভ্যালুটাকে তুমি স্টোর করে রেখেছো ইন টার্মস অফ মানি। তোমার কাছে যদি 10 লাখ রুপিস থাকে, তুমি কিন্তু আগামী 10 বছরের কনজামশন ভ্যালুটা তুমি স্টোর করে রেখেছো, ফিউচারের কনজামশনটা তুমি আজকে টাকায় স্টোর করে রেখেছো। বুঝতে পারছো তো? তার মানে মানি ইজ এ স্টোর অফ ভ্যালু। ঠিক আছে? তাহলে এই 3-4টে ফাংশন মানি পারফর্ম করে এবং দ্যাটস দ্য ডেফিনেশন অফ মানি। কি কি রকম মানি আমরা দেখতে পাই? দেখো এখানে এই পার্টের মধ্যে দেখাচ্ছে কমোডিটি মানি হতে পারে। কমোডিটি মানি মানে হচ্ছে হলো তোমার বিভিন্ন রকম মানে জিনিসে তুমি ইনভেস্ট করে রেখেছো। ধরো তুমি কিছু পাথর কিনে কিছু টাকা ইনভেস্ট করে রেখেছো, সেটা হচ্ছে হলো কমোডিটি মানি।
মেটালিক মানি হতে পারে, সোনা দানা কিনে তুমি গোল্ড সিলভার কিনে তুমি মানি ইনভেস্ট করে রেখেছো, সেটাও কিন্তু পয়সা। হ্যাঁ, তুমি কারণ তুমি ওটা বেচে তুমি টাকা পেয়ে যাবে। হ্যাঁ, পেপার মানি হতে পারে যেগুলো সিম্পল 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা 2000 টাকার নোটস, সেগুলোকে আমরা পেপার মানি বলি। ঠিক আছে, কয়েন্স আর অলসো ইনক্লুডেড ইন পেপার মানি। ব্যাংক মানি, তোমার ব্যাংকে 1 কোটি টাকা রয়েছে, ঠিক আছে, দ্যাট ইজ অলসো ইয়োর মানি, বাট ইট ইজ এ ফর্ম, দ্য ফর্ম অফ মানি ইজ ব্যাংক মানি। ইলেকট্রনিক মানি, তোমার ইউপিআই অ্যাকাউন্টে 10,000 টাকা রয়েছে, হ্যাঁ, গুগল পে অ্যাকাউন্টে 10,000 টাকা রয়েছে, সেখান থেকে তুমি সার্ভিস চার্জ, ফোনের রিচার্জ সে করবে। এই যে 10,000 টাকাটা তুমি কিভাবে হোল্ড করছো? ইলেকট্রনিক্যালি হোল্ড করছো, ইউপিআই তে হোল্ড করছো। ঠিক আছে, এইগুলো পরে পড়বো, কনভার্টেবল রিকনভার্টেবল রিপ্রেজেন্টেটিভ মানি, এই পার্টগুলো আমরা পরে পড়ব। ঠিক আছে, আচ্ছা, এইবার ডেফিনেশনস এর উপর প্রশ্নগুলো তোমরা দেখে নিও, আমি ডেফিনেশনস এর উপর যাচ্ছি না, কারণ ডব্লিউবিসিএস দুটো জায়গার উপর একদম ফোকাস করে প্রশ্ন জিজ্ঞেস করে। একটা হচ্ছিল মনিটারি, সরি এক সেকেন্ড, একটা হচ্ছিল মনিটারি এগ্রিগেটস, আরেকটা হচ্ছে হলো ডিটারমিনেন্টস অফ মানি সাপ্লাই অর হাউ মানি ফ্লোস। এই তিনটে জায়গা হচ্ছিল ডব্লিউবিসিএস এর জন্য ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে গত 10 বছর এই তিনটে জায়গা ছাড়া কিন্তু প্রশ্ন নেই। হ্যাঁ, একদম ফোকাস করো এই তিনটে জায়গা। আচ্ছা, নেক্সট হচ্ছিল, হ্যাঁ, বাকি জায়গাগুলো পড়ছি আউট অফ ইন্টারেস্ট, যাতে তোমরা পুরো চ্যাপ্টারটাকে হোলসাম ভাবে করতে পারো, মানে বুঝতে পারো। ঠিক আছে, আচ্ছা, দেখো, এই যে বিভিন্ন রকম আমরা মানি দেখলাম, কমোডিটি, মেটালিক, পেপার মানি, এই সব মানির ব্যাপারে বিভিন্ন ভাবে বলেছে এখানে। ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছিল দেয়ার আর পার্টিকুলারলি টু কনসেপ্টস, যেইটা কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, দেখো, দুটো কনসেপ্ট আছে, একটাকে বলে ফিয়াট মানি, আমি একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, ফিয়াট মানি হচ্ছিল, মানে হঠাৎ করে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ফিয়াট মানির মধ্যে কি কি পড়ে, ঠিক আছে, তোমার কাছে যে কারেন্সি পেপার মানি গুলো রয়েছে, যে নোটস গুলো রয়েছে এবং যে কয়েন্স গুলো রয়েছে, সেইগুলোকে আমরা ফিয়াট মানি, প্লেন অ্যান্ড সিম্পল। এইটুকুনি জেনে রাখলেই তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে, আর ডোন্ট লার্ন এনি ডেফিনেশনস। আর এর উল্টোটা হচ্ছিল কমোডিটি মানি। ঠিক আছে, কমোডিটি মানি মানে তুমি বিভিন্ন রকম মেটালসে ইনভেস্ট করে কিনতে পারো, তুমি ধরো বিভিন্ন রকম কমোডিটিতে ইনভেস্ট করে রাখলে মানে ফিউচার কনজামশনের জন্য, সেইগুলো হচ্ছিল কমোডিটি মানি। ঠিক আছে, তাহলে ফিয়াট মানি আর কমোডিটি মানির ডিফারেন্সটা একটু মনে রাখবে। ফিয়াট মানি হচ্ছিল কারেন্সি অ্যান্ড কয়েন্স, আর কমোডিটি মানি হচ্ছিল এনি মানি উইচ ইজ ইনভেস্টেড ইনটু এনি কমোডিটি। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, এত কিছু পড়ার দরকার নেই, নিজেরা পড়ে নিও, একদম সোজা প্লেন অ্যান্ড সিম্পল টার্মসে লেখা আছে। এইবার আমরা পড়বো, আমি সবকটা চ্যাট নিচ্ছি না, বুঝলে তো, মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন্স কারেন্ট অ্যাফেয়ার্স এ দিতে পারো না। ফিক্সড ডিপোজিট ইজ নট কমোডিটি মানি, ইট ইজ ব্যাংক মানি। ফিক্সড ডিপোজিট তুমি ব্যাংকে রাখো, সেই জন্য ব্যাংক মানি। ঠিক আছে, আমি রেলিভেন্ট কোশ্চেন্স গুলোই খালি নিচ্ছি। ঠিক আছে, আর এই ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেই দেয়া হচ্ছে। আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স মডিউলটা রয়েছে তার মধ্যেই আরবিআই বলে একটা সেকশন রয়েছে, তার মধ্যে আরেকটা কি রয়েছে, আরেকটা রয়েছে ইন্ডিয়ান ইকোনমি বলে একটা সেকশন রয়েছে। এই কারেন্ট অ্যাফেয়ার্স মডিউলটা খুলে দেখো, একটু খোলেও না মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্স মডিউলটা। ঠিক আছে, হ্যাঁ, ইকোনমি রয়েছে, ব্যাংকিং রয়েছে, ওগুলো খুলে দেখো। মডিউলটা একবার যদি নাও খোলো তাহলে কি করে হবে? হ্যাঁ, তুমি খুলে দেখোনি বলেই বলছি। এনিওয়ে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আচ্ছা, সার্কুলার ফ্লো অফ মানি মানে যেটা হচ্ছিল, দেখো, পয়সা কিভাবে পুরো এন্টায়ার ইকোনমিতে ঘোরে। ঠিক আছে, একদিকে হচ্ছে হলো হাউস হোল্ডস, মানে তুমি বাড়িতে যে জিনিসগুলো কনজামশন করছো সেই জিনিসগুলো, এবং সেই জিনিসগুলো যেখানে তৈরি হচ্ছে সেগুলোকে আমরা বিজনেস অথবা ট্রেড এন্টিটিস বলে থাকি। ঠিক আছে, এবার হাউস হোল্ডে তুমি কি খরচ করছো, তুমি ধরো হাউস হোল্ডে, হ্যাঁ দাঁড়াও, আরেকটা চ্যাট এসছে, এটা দেখে নি।
জমি কিনে রাখলে, অভিষেক জমি কিনে রাখলে এটা কি রকম টাইপের মানি বলো, তুমি নিজেই বলতে পারবে। জমি যদি তুমি কিনে রাখো এটা কিরকম টাইপের মানি? হ্যাঁ, ইয়েস, তুমি কমোডিটি মানি হিসেবে ধরতে পারো। ইয়েস, তুমি একটা কোনো কমোডিটি, তুমি একটা ফ্ল্যাট কিনে রাখলে, দ্যাট ইজ কমোডিটি, তাই না? নিজেই ক্লাসিফাই করতে পারো, রাইট? গুড গুড, দ্যাট অল অফ ইউ আর আস্কিং কোশ্চেন্স, গুড, রেলিভেন্ট কোশ্চেন্স হলে ভালো লাগে। আচ্ছা, তাহলে আমরা মানি ফ্লোটা দেখি, একদম সিম্পল জিনিস মানি ফ্লোটা। ধরে নাও হাউস হোল্ডে যে কোনো একটা কনজামশনের ব্যাপারে আমরা চিন্তা করি, খুব বেসিক জিনিস যেটা তুমি হাউস হোল্ডে কনজিউম করো। ধরো তুমি সর্ষের তেল কনজিউম করছো, প্রত্যেকটা হাউস হোল্ডে সর্ষের তেল তো লাগেই। ধরো তুমি ধারার বা কাচিঘানি যে কোনো একটি অয়েল, সর্ষে মাস্টার্ড অয়েল, সেটা কনজামশন করছো। এইবার সেই কনজামশনটা করতে গিয়ে তুমি কার কাছে যাবে? তুমি প্রোডাক্ট মার্কেটে যাবে। প্রোডাক্ট মার্কেট মানে একটা দোকানদারের কাছে যাবে, লোকাল, তোমার পাড়ার দোকানদার হতে পারে, অনলাইন থেকে তুমি কিনতে পারো। সেই দোকানদারের কাছে গিয়ে তুমি কি চাইবে? যে তোমার গুডস অ্যান্ড সার্ভিসেসের জন্য তোমার একটি তেল দরকার। তা তেলটা দোকানদার তোমাকে দেবে, এবং দোকানদারকে তুমি কি দেবে? দোকানদারকে হয় তুমি ক্যাশে পেমেন্ট করবে, অথবা তুমি কি করবে? তুমি অনলাইনে ইউপিআই তে পেমেন্টটা করে দেবে। তার মানে দোকানদারের কাছে কি মানি ঢুকলো? দোকানদারের কাছে হয় পেপার মানি ঢুকলো, অথবা ফিয়াট মানি ঢুকলো, অথবা ডিজিটাল মানি ঢুকলো। ঠিক আছে? আচ্ছা, এইবার দোকানদার কিন্তু এই তেলটা নিজে তৈরি করছে না, দোকানদারও কার কাছ থেকে তৈরি করছে, কিনছে? ইমামির থেকে কিনছে, শিবশক্তি অয়েল মিলস থেকে কিনছে, ধারা মানে হচ্ছিল মাদার ডেয়ারি থেকে কিনছে এই তেলটা। ঠিক আছে? ইঞ্জিন কাচ্চিগানি তেল হলে ইঞ্জিন কোম্পানি থেকে কিনছে। ঠিক আছে? তার মানে এই দোকানদারটা এই তেলটা তাদের কাছ থেকে কিনছে, এবং দোকানদারও কিন্তু অ্যাডভান্স তাদেরকে একটি টাকা পেমেন্ট করছে। দোকানদারও অনলাইন পেমেন্ট করতে পারে, দোকানদার চেকে পেমেন্ট করতে পারে, দোকানদার ক্যাশে পেমেন্ট করতে পারে, দোকানদার ইউপিআই তে পেমেন্ট করতে পারে, দোকানদার এনইএফটি করতে পারে, যে কোনো কিছু দোকানদার করতে পারে, কারণ তার বিল অ্যামাউন্টটা হয়তো একটু বড় হয় বিজনেসের কাছ থেকে। ঠিক আছে? আচ্ছা, এইবার এই যে বিজনেস, ধরে নাও আমাদের কিনছে হচ্ছিল ইঞ্জিন অয়েল। হ্যাঁ, ঠিক আছে, ইঞ্জিন ব্র্যান্ড মাস্টার্ড অয়েল তুমি বাড়িতে কিনেছো। এবার আমরা ইঞ্জিন অয়েল যেখানে তৈরি হয়, যে ফ্যাক্টরিতে তৈরি হয় ইঞ্জিন অয়েল, এই ফ্যাক্টরির বিভিন্ন ধোয়া উঠছে, এই ফ্যাক্টরিতে ইঞ্জিন অয়েল তৈরি হয়, মানে ইঞ্জিন ব্র্যান্ড মাস্টার্ড অয়েল। ঠিক আছে? আচ্ছা, এইবার সে বিজনেস ওনার কি করছে? ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইউজ করছে বিজনেসটা করার জন্য। ফ্যাক্টরস অফ প্রোডাকশনের ক্লাসটা কিন্তু আমাদের হয়ে গেছে। ঠিক আছে? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, অ্যান্ড লাস্ট ইজ এন্টারপ্রেনারশিপ, যেখানে প্রফিট থাকে। ঠিক আছে? তাহলে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ আর দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এগুলো ইউজ করে কিন্তু সেই মাস্টার্ড অয়েলটি তৈরি করছে। এই মাস্টার্ড অয়েলটি কিন্তু সে এই তৈরি করার জন্য সে রিসোর্স মার্কেট থেকে এই ল্যান্ড, লেবার আর ক্যাপিটাল নিচ্ছে। ঠিক আছে? এবার রিসোর্স মার্কেট থেকে ল্যান্ড কিনতে গেলে কি করতে হবে? যদি জমি কিনতে হয়, তাকে ফ্যাক্টরি দেওয়ার জন্য তাকে টাকা দিতে হবে। সে বলছে আমার কাছে তো এখন টাকা নেই। তখন কে জাম্প ইন করছে? তখন কমার্শিয়াল ব্যাংকসরা জাম্প ইন করছে। কমার্শিয়াল ব্যাংকসরা বলছে, আরে আপনার ফ্যাক্টরি তৈরি করতে 15 কোটি দরকার, আমি লোন দিচ্ছি আপনাকে 15 কোটি, আপনি ফ্যাক্টরিটা তৈরি করুন। এই কমার্শিয়াল ব্যাংকস গুলো জাম্প করে তাকে লোন দিল ফ্যাক্টরি তৈরি করার জন্য, এবং সে কিন্তু এই ল্যান্ড কিনে নিল। লেবার কোথা থেকে কিনবে? এই যে হাউস হোল্ড, এরা কিন্তু লেবার এখানে শ্রম বিক্রি করে। ঠিক আছে? লেবার মানে এখানে লেবার লেখা রয়েছে, আদৌ মানে ক্লার্কও লেবার, মানে যে মুটে সেও লেবার, যে ফ্যাক্টরিতে লাইনে কাজ করছে অ্যাসেম্বলি লাইনে সেও লেবার, আবার যে ফ্যাক্টরি ম্যানেজার তাকেও আমরা লেবার হিসেবে ধরছি। ঠিক আছে? আপাতত। আচ্ছা, তাহলে ক্যাপিটালটা প্রোভাইড করলো এই ব্যাংকস গুলো। ইমিডিয়েট এই ক্যাপিটাল দিয়ে এইটা তৈরি করা আমাদের ইঞ্জিন ব্র্যান্ড, সর্ষের ইঞ্জিন ব্র্যান্ড তৈরি করতে শুরু করলো। ঠিক আছে? তার মানে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এই হাউস হোল্ড থেকে ফ্লো করলো। ঠিক আছে? ক্যাপিটালটা এই ব্যাংকিং সিস্টেম থেকে ফ্লো করলো। ঠিক আছে?
হাউস হোল্ডের মধ্যে ক্যাপিটালটা দেখাচ্ছে কেন বলো তো? এই যে বিজনেস ওনার, সেও তো হাউস হোল্ডের একটা পার্ট। সে হয়তো 15 কোটির মধ্যে 2 কোটি সে নিজের ইনভেস্টমেন্ট দিয়েছে, সেই জন্য ক্যাপিটালটা এইখানে দেখাচ্ছে। ঠিক আছে। আবার এন্টারপ্রাইজ মানে হচ্ছে হলো যে প্রফিটটা সে করবে, এন্টারপ্রেনারশিপ, কারণ সে তো একটা এন্টারপ্রেনার হিসেবেই একটা ফ্যাক্টরি চালু করছে, এবং সেইখানে কিন্তু মানিটা ফ্লো করছে এখানে ল্যান্ডের, মানে লেবারের জন্য তাদের ওয়েজেস দিতে হচ্ছে। মানি ইজ ফ্লোয়িং টু দি হাউস হোল্ড, মানি ইজ ফ্লোয়িং টু দি হাউস হোল্ডস ইন টার্মস অফ ওয়েজেস। প্রফিট কে খাচ্ছে? প্রফিট এই বিজনেস ওনার খাচ্ছে। যা প্রফিট হচ্ছে এখান থেকে বিজনেস ওনার খাচ্ছে। বিজনেস ওনার ইজ এ পার্ট অফ দি হাউস হোল্ড। ঠিক আছে। আর ব্যাংকের প্রফিটটা কোথায়? ব্যাংক ইন্টারেস্টটা নিচ্ছে, এর মাঝখান থেকে ইন্টারেস্ট চার্জ করছে, এই যে 15 কোটি লোনটা সে দিয়েছে। এইভাবে কিন্তু টাকাটা পুরো রোল খাচ্ছে। পুরো টাকাটা আমাদের এন্টায়ার ইকোনমিতে কন্টিনিউয়াসলি রোল খাচ্ছে, কন্টিনিউয়াসলি রোল খাচ্ছে। বুঝতে পেরেছো? এই পার্টটা হচ্ছিল কনজিউমার স্পেন্ডিং, মানে হচ্ছিল কনজাম্পশন। এই পার্টটা হচ্ছিল বিজনেস স্পেন্ডিং অথবা বিজনেস রিসিপ্টস, সেই পার্টটা। এই দিকে আসলে আমরা বিজনেস কস্ট দেখেছি, এই দিকে হচ্ছিল হাউস হোল্ড ইনকাম। ঠিক আছে। সো মোর আর লেস একটা গোলাকার তোমরা একটা বৃত্ত দেখতে পেলে, যেখানে ফ্রম কনজাম্পশন টু প্রোডাকশন, যে কনজাম্পশন টু প্রোডাকশন যে সাইকেলটা ফলো করে, সেই পার্টটা কিন্তু আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারবো। ক্লিয়ার? এইভাবে মানিটা কিন্তু এন্টায়ার ইকোনমিতে ফ্লো করছে। যে কোনো জিনিস দিয়ে বোঝানো যায়। তুমি ধরে নাও একটা মোবাইল রিচার্জ করছো, তো সেইটা দিয়েও এন্টায়ার ফ্লোটা বোঝানো। ঠিক আছে। এখানে অনেক কিছু দেয়া আছে, খুব সহজভাবে আমি তোমাদের বুঝিয়েছি। নাও লেট আস গো টু দি নেক্সট পার্ট। তাহলে আমরা কোন কোন পার্ট গুলো করে নিলাম? আমরা ডেফিনেশনস করে নিয়েছি, টাইপস অফ মানি করে নিয়েছি, হাউ মানি ফ্লোস করে নিয়েছি। নাও দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ডিটারমিনেন্টস অফ মানি সাপ্লাই। মানি সাপ্লাই কিভাবে আমাদের সেন্টার কে কন্ট্রোল করে এবং কিভাবে কন্ট্রোল। জাস্ট গিভ মি 30 সেকেন্ডস, একটু জল খেয়ে। Yeah, hope I am audible and visible. এইবার ইয়েস, থ্যাংক ইউ। মানি সাপ্লাইয়ের মধ্যে যে মানি সাপ্লাইটা বলতে আমরা কি বুঝি? মানি সাপ্লাই হচ্ছিল যে কোনো একটা দিনে, মানে আজকে যদি 28শে মে হয়, 28শে মে 2025-এ ভারতবর্ষে কত কোটি টাকা মানে সার্কুলেশন হচ্ছে, বা কত কোটি কোটি টাকা সাপ্লাই রয়েছে, মানি সাপ্লাই রয়েছে। এর মধ্যে একটা জিনিস মনে রাখবে, ট্রানজাকশন আর সাপ্লাই এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ট্রানজাকশন আর সাপ্লাই এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ঠিক আছে। ট্রানজাকশন আর সাপ্লাই এর মধ্যে ডিফারেন্সটা আমি তোমাদের বুঝিয়ে দিই। হ্যাঁ, অত কিছু লেখা আছে, পড়তে হবে না, আমি মোদ্দা কথাটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, সাপ্লাই অফ মানি মানে কি? সাপ্লাই অফ মানি মানে, দেখতে পাচ্ছ তো হোয়াইট বোর্ড প্রত্যেকে? এভরিওয়ান ক্যান সি দ্য হোয়াইট বোর্ড? ইয়া, ওকে। সাপ্লাই অফ মানি আর এর একদিকে হচ্ছিল ট্রানজাকশন অফ মানি। ট্রানজাকশন অফ মানি, ধরে নাও দুটো লোক, ঠিক আছে, 1 নম্বর লোক মেন 1 এবং মেন 2। ঠিক আছে। দুজনের কাছেই 100 টাকা করে রয়েছে, দুজনের কাছেই 100 টাকা করে রয়েছে, এবং তারা দুজন দুজনের মধ্যে ট্রানজাকশন করছে। ঠিক আছে। এবার এ কি করলো? এ 100 টাকার গুডস এবং কমোডিটি এখান থেকে কার থেকে কিনলো? এ M2 থেকে 100 রুপিসের গুডস এবং কমোডিটি কিনলো। তার মানে 1 নম্বর ট্রানজাকশনটা কি হলো? 100 টাকার গুডস এবং কমোডিটি এর থেকে M1 পারচেজেস ফ্রম M2। মানে 1 নম্বর পার্টটা হচ্ছিল M1 কিনলো M2 থেকে। তার মানে কি হলো? এখন M1 এর কাছেই 100 টাকাটা নেই, M1 এর কাছে 0 রুপিস আছে। আর M2-র কাছে কত টাকা আছে? M2-র কাছে কিন্তু 200 টাকা হয়ে গেছে।
ঠিক আছে, টাকাটা, আমি গুডসটা বলছি, ঠিক আছে। আবার 2 নম্বর ট্রানজাকশন হলো M2 200 টাকার জিনিস এর কাছ থেকে কিনলো, ঠিক আছে, 200 টাকার জিনিস, কারণ এর কাছে তো 200 টাকা রয়ে গেছে, এই 200 টাকার জিনিস এর কাছ থেকে তার মানে সেকেন্ড ট্রানজাকশনটা 200 টাকার হলো। 200 টাকার জিনিস কে কিনলো? M2 কিনলো M1 এর কাছে। তার মানে M2-র কাছে এখন কিছু নেই, কিন্তু M1 এর কাছে কত আছে? 200 টাকা রয়েছে। আবার 3 নম্বর ট্রানজাকশনটা কি হলো? 3 নম্বর ট্রানজাকশনটা M1 কিনলো M2-র কাছ থেকে কত টাকার? 100 টাকার জিনিস কিনলো। তার মানে এই 200 টাকার মধ্যে আবার 100 টাকা এখানে ফ্লো করলো, আর M1 এর কাছে ব্যালেন্স কত রইলো? 100 টাকা। ঠিক আছে, তার মানে আমি যদি তিনটে ট্রানজাকশনের পর আমি যদি টোটাল ট্রানজাকশন অ্যামাউন্টটা যোগ করি, তাহলে 400 টাকার ট্রানজাকশন হয়েছে। কিন্তু আমার মানি সাপ্লাই কত টাকার আছে? অরিজিনালি যে 100 টাকার ছিল, এখনো কিন্তু 100 টাকার 200 টাকার সাপ্লাই রয়েছে। ঠিক আছে, তাহলে মানি সাপ্লাই মেজারমেন্ট ইজ নট দি ট্রানজাকশন অফ মানি। ভারতবর্ষে এক বছরে যতগুলো ট্রানজাকশন হচ্ছে সেইটার মাপকাঠি আমরা জিডিপিতে মেজার করতে পারি। ঠিক আছে, রাফ জিডিপি ইজ ইকুয়ালস টু অল দি ট্রানজাকশনস হুইচ আর হ্যাপেনিং ইন দ্য ইকোনমি। এই 400 টাকাটা হচ্ছে হলো ভেরি নিয়ার টু জিডিপি, অলদো আমি ডিসঅ্যাগ্রি করি যে এটা পুরোপুরি জিডিপি নয়, ট্রানজাকশন ইজ স্লাইটলি হায়ার দ্যান জিডিপি। ঠিক আছে, কিন্তু ইকোনমি বই ফইগুলোতে মোরাললেস জিডিপি হিসেবেই লেখা আছে। ঠিক আছে, আমি অত রিসার্চের মধ্যে ঢুকছি না, ওগুলো পড়তে হবে না। বাট এইখান থেকে যে ডিফারেন্সটা তোমাদের বোঝা উচিত, যে সাপ্লাই ইজ নট ইকুইভ্যালেন্ট অর ইকুয়াল টু ট্রানজাকশন উইদিন এ অ্যান ইকোনমি। ক্লিয়ার? এইটুকুনি পার্ট ক্লিয়ার হলো। এইবার আমরা চলে যাই এখানে কি বোঝাতে চেয়েছে। ঠিক আছে, মানি সাপ্লাই মানে কি? মানি ইন সার্কুলেশন অ্যামং দ্য পাবলিক অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। এই 28শে মে 2025 আরবিআই কিন্তু মানে পাবলিশ করে যে এরকম কোয়ার্টারলি একবার কি অ্যানুয়ালি একবার কি 6 মাসে একবার বিভিন্ন অ্যাগ্রিগেটস অর মেজার্স অফ মানি সেটা কিন্তু পাবলিশ করে আরবিআই। ঠিক আছে, একটা ডেট দিয়ে পাবলিশ করে। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে সার্কুলেশন অ্যামং দ্য পাবলিক, এই পাবলিক কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পাবলিক মানি মানে ডাজ নট ইনক্লুড, মানে পাবলিক মানির মধ্যে কি কি পড়ে না? গভর্নমেন্টের ঘরে যে টাকা পয়সা আছে সেগুলো পাবলিক মানি পড়ে না, রিজার্ভ ব্যাংকের কাছে যে টাকা পয়সা আছে সেগুলো পাবলিক মানির কাছে পড়ে না, এবং কমার্শিয়াল ব্যাংকসদের কাছে যে টাকা পয়সা আছে সেগুলো পাবলিক মানির কাছে পড়ে না। মানে পাবলিকের হাতে এগুলো নেই। এটা তো সোজা কথা, আমরা বুঝতেই পারছি। ঠিক আছে, কিন্তু প্রশ্ন আকারে দিলে যাতে মনে থাকে এই গভর্নমেন্ট, আরবিআই আর কমার্শিয়াল ব্যাংক ইজ নট পাবলিক মানি। ঠিক আছে, আচ্ছা, এগুলো নিজেরা দেখে নিও, এত কিছু পড়তে হবে না, মেইন ইয়েটা আমি তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা, এইবার কমন কিছু টার্মস আছে, এগুলো নিজেরা দেখো, এগুলো হাজানো আমি এমনি বলে দেবো। এইবার হচ্ছিল ডিটারমিনেন্টস অফ মানি সাপ্লাই। এই যে ভারতবর্ষে কত কোটি টাকার মানি সাপ্লাই থাকবে, when I am telling money supply, don't take it as money transactions. আমি কিন্তু I have already highlighted to you the difference between supply and a transaction. ঠিক আছে, ডিফারেন্সটা বলে দিয়েছি। আমি যখনই মানি সাপ্লাই বলবো তোমার মাথায় কিন্তু ওইটাই থাকা উচিত যে এক্সাম্পলটা আমি মানে হোয়াইট বোর্ডে দেখালাম, ডিফারেন্স বিটুইন সাপ্লাই অ্যান্ড ট্রানজাকশন। ঠিক আছে, সো ওয়েন আই এম টেলিং ইউ মানি সাপ্লাই, তখন কিন্তু তোমাকে চিন্তা ভাবনাটা ওই টুকুনির মধ্যেই সীমিত রাখতে হবে, যে এই ভদ্রলোক যখন সাপ্লাই বলছে এটার মানে হচ্ছিল সেইটা। সো হু ইজ কন্ট্রোলিং দ্য মানি সাপ্লাই? 1 নম্বর হচ্ছিল ভারতের সেন্ট্রাল ব্যাংক, which is Reserve Bank of India. The Reserve Bank of India is controlling how much money supply is going to be there within the Indian economy. ঠিক আছে, আচ্ছা, না না, ইন্ডিয়ান ইকোনমি বলতে কি বোঝায়, এর ইয়েগুলো কি কি, বাউন্ডারি গুলো কি কি, একটা চ্যাটে এসছে। ভাই তুমি কে বলেছে দেখি, না নামটা বলবো না, দেখে নিলাম খালি। ব্যাপার হচ্ছে হলো আমাদের ইনিশিয়াল 2-3টে চ্যাপ্টার বেস চ্যাপ্টার হিসেবে দেয়া আছে। ঠিক আছে,
হ্যাঁ, তুমি যখন ভর্তি হয়েছিলে তখনও সেই ইয়েটা গেছিল, এখনো জি ড্রাইভে আছে। সেখানে দেখো ইন্ডিয়ান ইকোনমি বলতে কি, তার বাউন্ডারি কাকে বোঝায়, কোনটাকে আমরা ইন্ডিয়ান ইকোনমি বলবো, সেইগুলো এক্সপ্লেন করা আছে। ঠিক আছে, আই উইল নট এগেইন এক্সপ্লেন হিয়ার। হ্যাঁ, ইট ইজ অনলি এক্সটেনশন অফ প্রিভিয়াস চ্যাপ্টার্স। হ্যাঁ, মানে এখন সময় সময় থাকবে না তার। হ্যাঁ, কিছু মনে করো না। হ্যাঁ, সো ওভারল্যাপিং কনসেপ্টস হলে সেগুলো তোমাকে পুরোনো থেকে দেখে নিতে হবে, আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ ভেরি প্রেসিং নিড টু ফর দিস চ্যাপ্টার। আচ্ছা, এক নম্বর হচ্ছে হলো আরবিআই কন্ট্রোল করে, এবং আরবিআই এর কাছে বিভিন্ন রকম টুলস আছে। বিভিন্ন রকম টুলস আছে মানে আরবিআই এর কাছে একটা মানি সাপ্লাই কি, একটা ইনক্রিজ হতে পারে আর একটা ডিক্রিজ হতে পারে, এই দুটো ছাড়া তো আর কিছু হতে পারে না মানি সাপ্লাই, তাই না? আরবিআই যদি মনে করে যে আমাদের মেইনলি মানি সাপ্লাইটা কন্ট্রোল করে, কেন মানি সাপ্লাইটা কন্ট্রোল করে? ইনফ্লেশনটাকে কন্ট্রোলে রাখার জন্য, মুদ্রাস্ফীতিটাকে কন্ট্রোলে রাখার জন্য। এবার বুঝতে বলতে পারো মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতির চ্যাপ্টারটা এখনো হয়নি, মুদ্রাস্ফীতি করাবো আমরা। ঠিক আছে, আগে এই পার্টটা বুঝে নাও। ঠিক আছে, মানি সাপ্লাইটা আগে বুঝে নাও। দেখো, আরবিআই এর কাছে পার্টিকুলার, আমি একটা পার্ট আগে তোমাদের বোঝাই। এই ধরে নাও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, দিস ইজ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া উইচ ইজ সেন্ট্রাল ব্যাংক, এবং এইখানে অনেকগুলো ছোট ছোট ব্যাংকস গুলো রয়েছে আমার। এইখানে অনেকগুলো ছোট ছোট ব্যাংকস গুলো আমাদের রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে, আইসিআইসিআই রয়েছে, এইচডিএফসি রয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, অনেক কিছু ছোট ছোট কমার্শিয়াল ব্যাংকস গুলো রয়েছে। আর এইটা হচ্ছিল আমাদের সেন্ট্রাল ব্যাংক, যেটা হচ্ছিল আরবিআই। এবার কমার্শিয়াল ব্যাংকস গুলো যে ফাংশন করবে, কি করে, তোমাদের থেকে ডিপোজিট তোলে, আমাদের থেকে কি তোলে, ডিপোজিটস তোলে, তাই তো? এবং তুমি যে আজকে ব্যাংকে যাবে, তুমি ব্যাংকে গিয়ে হঠাৎ করে যদি বল, তোমার ধরে নাও ব্যাংকে জমা আছে 10 লক্ষ টাকা, তোমার ব্যাংকে জমা রাখা আছে, কোথায় রাখা আছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এইবার তোমার হতেই পারে, মানে আমি ধরলাম যে এটা কারেন্ট অ্যাকাউন্টেই তোমার জমা আছে, ঠিক আছে? অথবা 10 লাখ টাকা না ধরে 1 লাখ টাকা আমি ধরি, কারেন্ট অ্যাকাউন্টে সবাই বেশি রাখে না, ঠিক আছে? আহ, মানে সেভিংস অ্যাকাউন্টে ধরে নাও জমা আছে, সেটা কোনো ফিক্সড ডিপোজিটে জমা। হ্যাঁ, মানে তুমি রেখেছো যে যখন তখন আমি ওই টাকাটা থেকে তুলে সংসার খরচ কিংবা এমার্জেন্সি কিছু পড়লে লিকুইড ক্যাশ মতো আমি ব্যাংকে 1 লাখ টাকা রেখে দিচ্ছি। তার মানে এটা তোমার ডিপোজিট। এবং তুমি এক্সপেক্ট করো যখনই তুমি এসবিআই তে গিয়ে তুমি এটিএম কার্ড হোক যেখানে হোক, তুমি 1 লাখের মধ্যে যদি 50,000 টাকাও তুলতে চাও, সেই টাকাটা তুমি তুলতে পারো, তাই না? সেটা তো তোমার এক্সপেকটেশন। তুমি হঠাৎ এটিএম কার্ডটা ঢোকালে, দেখলো বললে এসবিআই ইজ আনএবল টু ডিসপেন্স দিস মানি টু ইউ, ঠিক আছে? তারপর তুমি এসবিআই এর কাউন্টারে গেলে, এসবিআই বললো না আমাদের কাছে এখন টাকা নেই, আপনি 5,000 টাকাই তুলতে পারবেন। এরম কোনোদিন হয়েছে? এরম তো কোনোদিন হয়নি, তাই না? এটা কেন হয়নি, বা এটা কি করে কন্ট্রোল করে রিজার্ভ ব্যাংক, এই সেন্ট্রাল ব্যাংক কি করে কন্ট্রোল করে, সেটার কিছু পলিসি ইনস্ট্রুমেন্টস বলে এগুলোকে, সেইগুলো আছে। এখানে দুটো পার্ট মেইন, এখানে দুটো পার্ট, যেটা মেইন সেটা হচ্ছিল, একটা পার্ট হচ্ছিল কমার্শিয়াল ব্যাংকস, কমার্শিয়াল ব্যাংকস, একটা হচ্ছিল আমি দেখলাম আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই দুটোই এন্টিটি। এবার কমার্শিয়াল ব্যাংকসের সঙ্গে তোমার কনজিউমার্সদের আমাদের দৈনন্দিনের ট্রানজাকশনস গুলো হতে পারে, আমরা ডিপোজিটস ফেলি, আমরা উইথড্রলস করি, এগুলো সবকিছু কমার্শিয়াল ব্যাংকসের সাথে করি, ঠিক আছে? এইবার রিজার্ভ ব্যাংক বলছে কমার্শিয়াল ব্যাংকে যে ভাই তুমি যদি 100 টাকা মার্কেট থেকে তোলো, মানে এই যে কনজিউমারদের থেকে তোলো, তুমি এই 100 টাকাই তুমি বাজারে খাটাতে পারবে না। কমার্শিয়াল ব্যাংকদের প্রফিট কি করে হয়? এই যে তোমাদের থেকে তোলে টাকাটা, সেটা কিন্তু কমার্শিয়াল ব্যাংকের লায়াবিলিটি, মানে কমার্শিয়াল ব্যাংকের ইজ লায়াবল টু রিটার্ন দ্যাট মানি টু ইউ উইথ অ্যান ইন্টারেস্ট। সেই জন্য সেগুলো কিন্তু ব্যাংকের অ্যাসেট নয়, সেগুলো লায়াবিলিটি। আর ব্যাংকের অ্যাসেট কোনগুলো? ব্যাংক কিন্তু বিভিন্ন রকম লোনস দেয়, ঠিক আছে? এই বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিকে দেয়, তুমি গাড়ি কিনবে তোমাকেও লোন দিল, ঠিক আছে? এই যে পার্টিকুলার লোনস গুলো দিল, সেই লোনস গুলো থেকে ব্যাংক কিন্তু ইন্টারেস্ট কামায়,
সেইটাই ব্যাংকের প্রফিট, এবং যে ইন্টারেস্টটা কামায় সেই ইন্টারেস্ট থেকেই কিন্তু তোমাকে ইন্টারেস্ট দেয়। সেই জন্য দেখবে তোমার যে সেভিংস রেটের ইন্টারেস্ট বা ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্টের থেকে তোমার কার লোনের ইন্টারেস্ট, তোমার প্রাইভেট লোনের ইন্টারেস্ট, পার্সোনাল লোনের ইন্টারেস্ট অনেক বেশি, তাই না? তোমার পার্সোনাল লোন হোক, তোমার কার লোন হোক, তোমার হোম লোন হোক, এগুলোর ইন্টারেস্ট অনেক বেশি। কিসের থেকে? তোমার ফিক্সড ডিপোজিট যদি তোমার থাকে, তোমার সেভিংস ডিপোজিট যদি থাকে, তোমার আরডি রেকারিং ডিপোজিট যদি থাকে, এগুলোর ইন্টারেস্ট রেটের থেকে দেখবে লোনের ইন্টারেস্ট রেটগুলো বেশি, নাহলে ব্যাংক কি করে প্রফিট করবে, তাই না? আচ্ছা, এইবার আরবিআই বাবু কি বলছে? আরবিআই দেখলো যে কমার্শিয়াল ব্যাংকগুলো কিন্তু এতই লোভী হয়ে পড়তে পারে যে তুমি যে ডিপোজিটটা জমা দিয়েছো সেই ডিপোজিটের তো লিগ্যাল টেন্ডার থাকা উচিত। মানে 1,00,000 টাকা বা 10,000 টাকা যদি তোমার থাকে কোনো কমার্শিয়াল ব্যাংকে, যাতে তুমি ওই 10,000 টাকাটা যখনই যাও তখনই তুলতে পারো, সেইটা এনশিওর করার জন্য আরবিআই দুটো জিনিস এই কমার্শিয়াল ব্যাংককে বলেছে। আরবিআই একটা বলেছে যে একটা লিকুইডিটি রেট তোমাকে নিজের কাছে রাখতে হবে, মানে 100 টাকা তুমি ডিপোজিট হিসেবে তুললে কনজিউমারের থেকে, তোমার ধরে নাও 5% তোমাকে এসএলআর বা লিকুইডিটি রেট হিসেবে রেখে দিতে হবে। মানে ওভার দ্য পিরিয়ড অফ ইয়ার্স, আমরা গত 10 বছর ধরে আরবিআই দেখেছে যে এই কমার্শিয়াল ব্যাংক, মানে ধরে নাও এসবিআই এর সারা প্যান ইন্ডিয়ায় যদি 100 টাকা তুলে থাকে, তার মধ্যে থেকে ম্যাক্সিমাম 4 টাকা, মানে 4 টাকা 100 টাকার মধ্যে ডেইলি তুলেছে, ডেইলি লোক এসে তুলেছে। ঠিক আছে, 100 টাকার 100 টাকাই রোজ তোলেনি, ঠিক আছে, 100 টাকার মধ্যে 4 টাকা কি 3 টাকা ডেইলি তুলেছে। এইবার আরবিআই কি করে, ওকে এই কমার্শিয়াল ব্যাংকে একটু বাড়িয়ে বলে, 3 টাকা যদি হয় তাহলে সে বলবে 5 টাকা তোমার এসএলআর বা লিকুইডিটি, স্ট্যান্ডিং লিকুইডিটি ফেসিলিটি তোমার কাছে থাকতে হবে। মানে 100 টাকার মধ্যে তুমি 5 টাকা ফার্স্ট তুমি রেখে দাও লিকুইড মানি হিসেবে তোমার কাছে, কারণ তোমাকে যে ডিপোজিটাররা তোমার কাছে এসছে তারা যাতে ফিরে না যায় নিজেদের টাকা তুলতে, ঠিক আছে? তার মানে এই কমার্শিয়াল ব্যাংক 100-র মধ্যে 100 টাকা লোন দিতে পারছে না, তার 5 টাকা চলে গেলে তার কাছে থাকে 95 টাকা। এইবার অনেক সময় আরবিআই দেখেছে এই এসবিআই এবং বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক লোন দিয়েছে কিন্তু লোনটা ভোগে চলে গেছে, মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর ফেরত দেয়নি, এই মেহুল চোকসি, নীরব মোদি, এদের মতো লোক নিয়ে পালিয়ে গেছে। সাহারা, হ্যাঁ, সুব্রত রায়, সাহারা, আরো কত কি আছে, আগে থাকতে অনেক কিছু আছে, ঠিক আছে? সো আরবিআই বলছে যে ভাই তুমি তো 100 টাকা তুলেছো, এবার তার মধ্যে নন পারফর্মিং অ্যাসেটস, এগুলোকে আমরা নন পারফর্মিং অ্যাসেট বলি। আরবিআই ওভার 10 বছর 20 বছর ধরে দেখছে যে এসবিআই এর নন পারফর্মিং অ্যাসেটস হচ্ছিল 2%, ঠিক আছে, যত টাকা লোন দেয় তার 2% চলে যায়, ভোগে চলে যায়। এইবার আরবিআই কি বললো যে আমার কাছে অ্যাজ এ কশন মানি, সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও তুমি আমার কাছে জমা রাখতে হবে। মানে 100 টাকার মধ্যে আরবিআই বললো যে 6% সিআরআর তুমি আমার কাছে জমা রাখো, মানে 95 টাকার মধ্যে 6% আরো আরবিআই এর কাছে এসবিআই জমা রাখো। কেন জমা রেখেছে? যাতে এই 2% ডুবে গেলেও এই 6% যে রিজার্ভ আছে ব্যাংকটা যাতে বন্ধ না হয়ে যায়, এই লোন ডুবে গেলেও যাতে ব্যাংক বন্ধ না হয়ে যায়, যাতে এর এন্ড কনজিউমারদের টাকাগুলো ফেরত দিতে পারে। এবার তোমার প্রশ্ন আসতে পারে এই যে 2% ডুবে গেল, এটা কোত্থেকে ফান্ড করবে? এই যে এক্সট্রা ইন্টারেস্টটা লোন থেকে আর্ন করছে ইনকামের থেকে, সেখান থেকেই ফান্ড হয়, ঠিক আছে? সো এইরকম ভাবে আরবিআই মানি সাপ্লাইটা কিন্তু কন্ট্রোল করে থ্রু ডিফারেন্ট পলিসি ইনস্ট্রুমেন্ট। তার মধ্যে দুটো ইনস্ট্রুমেন্ট তোমাদের বলে গেলাম, সিআরআর এবং এসএলআর। এই পার্টটা তোমাদের আমি বোঝাবো, আমি আবার বোঝাবো সিআরআর এসএলআর আরবিআই এর সময় আমি আবার বোঝাবো। এইবার তাহলে এই দুটো কমার্শিয়াল ব্যাংক আর সেন্ট্রাল ব্যাংকের মধ্যে তোমরা রিলেশনশিপস গুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? হ্যাঁ, ইন্টারেস্ট বাড়ে তো, ইন্টারেস্ট বাড়ে কমে তো, ইন্টারেস্ট আবার অনেক রকম জিনিসের উপর নির্ভর করে, ঠিক আছে? আচ্ছা, এইবার
গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংক কি কি অপারেশনস নেয়? ওপেন মার্কেট অপারেশনস হতে পারে। ওপেন মার্কেট অপারেশনস মানে গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংক কি করে, এই ব্যাংকগুলোর থেকে সিকিউরিটিজ আছে, অনেক রকম গভর্নমেন্ট সিকিউরিটিজ, অনেক রকম সিকিউরিটিজ অ্যান্ড বন্ডস আছে, সেগুলো পারচেস করে নিই। ঠিক আছে? হ্যাঁ, না পারচেস করে নেয় যখন, মানে যদি আমাকে মানি সাপ্লাই বাড়াতে হয়, একটা জিনিস মনে রাখবে, আমরা কি পড়ছি? আমরা পড়ছি যে আরবিআই কিভাবে মানি সাপ্লাইটা বাড়াতে পারে কিংবা কমাতে পারে ইকোনমি। আরবিআই কিভাবে মানি সাপ্লাই বাড়াতে পারে? এই কমার্শিয়াল ব্যাংকসগুলোকে আরবিআই যে সিআরআর রেট মেনটেন করতে বলে, সেটাকে যদি কমিয়ে দেয়, ধরে নাও 1% কমিয়ে দিল, 1% কমিয়ে দেওয়া মানে কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে 1% টাকা বেশি আসা। এই 1% টাকা বেশি আসা মানে কমার্শিয়াল ব্যাংকসগুলো 1% টাকা বেশি লোনস হিসেবে ডিসবার্স করতে পারবে। লোনস হিসেবে ডিসবার্স করলে এই লোনগুলো কোথায় যায়? এই লোনগুলোর বিভিন্ন ফর্ম আছে, একটা হচ্ছিল কর্পোরেট লোন হিসেবে চলে যায়, যেগুলো বিজনেসে ইউজ হয়। ঠিক আছে? কর্পোরেট লোন মানে বিভিন্ন রকম ফ্যাক্টরি তৈরি করতে, প্রোডাকশনে ওয়ার্কিং ক্যাপিটাল লোন, সেগুলো কর্পোরেট লোনস বলি। বিভিন্ন রকম পার্সোনাল লোনস আছে, তুমি গাড়ি কিনবে, তুমি বাড়ি করবে, বিভিন্ন রকম হোম লোনস আছে। ঠিক আছে? সো একটা কনজিউমারের কাছে চলে যায় আর একটা কর্পোরেট ব্যাংকিং এ চলে যায় লোনস দেওয়ার জন্য। ঠিক আছে? এবার লোনস যখন কর্পোরেটে যায়, কর্পোরেট মানে কি, তোমার ওই যে সাপ্লাই অফ মানিতে পড়িয়েছিলাম না, একদিকে হাউস হোল্ড আর একদিকে প্রোডাকশন ফ্যাক্টরি, একটু আগে দেখলাম। কর্পোরেটে লোন যাওয়া মানে এই ফ্যাক্ট প্রোডাকশনে লোন যাওয়া, প্রোডাকশনে লোন যাওয়া মানে বেশি প্রোডাকশন হওয়া, বেশি প্রোডাকশন হওয়া মানে তার ওয়েজেস, ইন্টারেস্ট, লেবার, এন্টারপ্রেনারশিপ, প্রফিট গুলো বেশি হওয়া। এবার বেশি যখনই সবকিছুই বেশি হচ্ছে, বেশি এমপ্লয়মেন্ট হচ্ছে, বেশি ফ্যাক্টরিতে লোক কাজ করছে, তখন এন্ড কনজিউমারের হাউস হোল্ডের কাছে বেশি টাকা ফ্লো করছে। যখনই এন্ড কনজিউমারের কাছে বেশি মানি ফ্লো করবে, তখনই কিন্তু আমাদের মানি সাপ্লাইটা বেড়ে যাবে। মানি সাপ্লাই বাড়া মানে এই যে এন্ড হাউস হোল্ড এর কাছে বেশি টাকা কিভাবে আসবে, সেইটা কিন্তু তোমায় চিন্তা করতে হবে। ঠিক আছে? এই রিলেশনশিপটাকে ড্র করতে পারলেই তুমি বুঝতে পারবে মানি সাপ্লাই বাড়ছে। এবার সিআরআর যদি বাড়িয়ে দেয়, কমানোর বদলে বাড়িয়ে দেয়, ধরে নাও 1% সিআরআর বাড়িয়ে দিল, তার মানে সেন্ট্রাল ব্যাংকের কাছে 1% কম পয়সা থাকবে, তার মানে লোনস গুলো কমে যাবে। লোনস গুলো এইখানে কমবে, তোমার কাছে মানে তুমি গাড়ি, হোম লোন, বাড়ি কিনতে পারবে না, কিছু 1% লোক কম বাড়ি কিনতে পারবে। ঠিক আছে? মানে টাকার ফ্লো ইন দ্য ইকোনমি, হাউস হোল্ডের কাছে টাকার ফ্লো কম হবে। ঠিক আছে? আচ্ছা, কর্পোরেটসদের কাছে ফ্যাক্টরিতে টাকার ফ্লো কম মানে ওয়ার্কিং ক্যাপিটাল কম, কম এমপ্লয়মেন্ট অপরচুনিটি, তার মানে হাউস হোল্ডের কাছে টাকা কম ফ্লো করবে। সেইভাবে মানি সাপ্লাইটা কিন্তু তখন ডিক্রিজ করবে। তার মানে এই যে পলিসি ইনস্ট্রুমেন্টটা আছে, এই রকম পলিসি ইনস্ট্রুমেন্ট দিয়ে আরবিআই কিন্তু মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করে। সেকেন্ড কি করে, বিভিন্ন রকম সিকিউরিটিজ, ধরে নাও, এই পার্টটা মুছে দিচ্ছি, হ্যাঁ। I hope all of you are understanding. আচ্ছা, দেখো, একটা, ইয়েস ইয়েস, মানি সাপ্লাই এবং মানি ডিক্রিজ। ঠিক আছে? এইবার সেকেন্ড হচ্ছিল এই যে কনজিউমার ব্যাংকিং, মানে ধরে নাও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিছু গভর্নমেন্ট সিকিউরিটিজ কিনে রেখেছে। গভর্নমেন্ট সিকিউরিটি মানে আর কিছুই না, একটা বন্ড, মিউচুয়াল বন্ড, যেরকম যেমন আমরা মিউচুয়াল বন্ড কিনি, মানে মিউচুয়াল বন্ড যখন তখন আমি বিক্রিও করে দিতে পারি, সেরকম আর কি। যে গভর্নমেন্টের একটা বন্ড হয়, গভর্নমেন্ট টাকা তোলে মার্কেট। ঠিক আছে? এইবার গভর্নমেন্ট কি করলো, এসবিআই প্রথমে গভর্নমেন্টের থেকে কিনলো গভর্নমেন্ট সিকিউরিটিজ বা গভর্নমেন্ট বন্ডস। তার মানে এসবিআই এর থেকে গভর্নমেন্টের কাছে টাকা ফ্লো করে গেছে। মানি কার কাছে ফ্লো করে গেছে? এই আরবিআই এর কাছে অলরেডি ফ্লো করে গেছে। তার মানে মানি কমে গেছে। মানে আরবিআই যদি গভর্নমেন্ট বন্ড বেচা বাড়িয়ে দেয়, তাহলে মানি ফ্লো ইন দা ইকোনমি কমে যাবে। মানে এসবিআই এর কাছে যদি কম টাকা থাকে, সে লোনস তো কম দিতে পারবে,
লোকজনকে যদি লোনস কম দেয় তাহলেই মানি সাপ্লাইটা কমে যাবে ইকোনমি, ঠিক আছে? আচ্ছা, এইবার আরবিআই অনেক সময় মানি সাপ্লাই বাড়াবার জন্য কি করে, আরবিআই অনেক সময় মানি সাপ্লাই বাড়াবার জন্য এর উল্টোটাই করে, যে এসবিআই এর কাছে ধরে নাও 1,000 গভর্নমেন্ট সিকিউরিটি আছে, আরবিআই ডিসাইড করলো যে এসবিআই এর থেকে আমি 500 গভর্নমেন্ট সিকিউরিটি কিনে নেবো। এইবার যখনই 500 গভর্নমেন্ট সিকিউরিটি কিনবে, ধরে নাও 5,000 কোটি টাকা এসবিআই কে তাকে দিতে হবে। এই এসবিআই এই যে 5,000 কোটি টাকা পেলো, এটার উপর তো এসবিআই বসে থাকবে না, ঠিক আছে? এসবিআই যখনই বসে থাকবে না, এসবিআই এই 5,000 কোটি টাকা লোন হিসেবে ডিসবার্স করে দেবে। যখনই লোন হিসেবে ডিসবার্স করবে, তখন মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি উইল ইনক্রিজ, তাই না? জাস্ট ওয়ান সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, এইবার আচ্ছা, একজন প্রশ্ন করছে হোয়াট আর গভর্নমেন্ট সিকিউরিটিজ, আমরা পড়বো পরে, তাও এখন বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও বিভিন্ন সময় স্টেট গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট মার্কেট থেকে টাকা তোলে, ঠিক আছে? মানে আমাদের তো একটা বাজেট হয়, আমাদের তো দেশের একটা বাজেট হয়, ঠিক আছে? তার মধ্যে থেকে মনে করো যে ট্যাক্সের থ্রু থেকে এইটুকুনি এসছে, জিএসটি থ্রু থেকে এইটুকুনি এসছে, ঠিক আছে? এক্সটার্নাল ফান্ডিং থেকে একটি এইটুকুনি এসছে, লোনস থেকে, ঠিক আছে? আর এইটুকুনি এসছে গভর্নমেন্ট সিকিউরিটিজ থেকে, গভর্নমেন্ট বন্ড সেল করে, ঠিক আছে? সো আওয়ার স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ পারমিটেড টু টেক রেজ মানি ফ্রম দি মার্কেট। গভর্নমেন্ট দেখবে বিভিন্ন সময় এরকম বন্ড ছাড়ে, ঠিক আছে? হ্যাঁ, বিভিন্ন পেপারে অ্যাড বেরোয়, একদম অ্যাড বেরোয়, কিন্তু এগুলোর খোঁজ খবর রাখতে হয়। দে আর সিকিউরড বন্ডস। ধরে নাও 9% কি 10% ইন্টারেস্টে গভর্নমেন্ট, মানে ব্যাংকের থেকে একটু বেশি ইন্টারেস্ট থাকে। ধরে নাও বন্ড পেপার ছাড়লো, বন্ড পেপার আর কিছুই না, তোমরা বিভিন্ন সময় ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, বিভিন্ন সার্টিফিকেট করো না, সেরকমই গভর্নমেন্ট বন্ড পেপার। সেই সার্টিফিকেট গুলো তুমি তুমি গিয়ে কিনতে পারো, গভর্নমেন্ট বন্ডস তুমি কিনতে পারো, সেখানে ইনভেস্টমেন্ট তুমি করে রাখলে গভর্নমেন্ট অ্যানুয়ালি যে রিটার্নটা তোমাকে দেবে বলেছে সেইটা তুমি পেয়ে যাবে। গভর্নমেন্ট বন্ডস আর ওয়ান অফ দি মোস্ট সিকিউরড ইনভেস্টমেন্ট ফ্রম কনজিউমার ব্যাংকিং পয়েন্ট অফ ভিউ, মোস্ট সিকিউর, ঠিক আছে? মানে গভর্নমেন্ট কখনো ফেল করে ইন্টারেস্ট দিতে। না, এটা বাংলাদেশ বা পাকিস্তান সরকার না, ইন্ডিয়া গভর্নমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। সো তোমরা মোটামুটি বুঝতে পেরেছো গভর্নমেন্ট ইয়েগুলো কি কি, সিকিউরিটিজ বাই করাগুলো কি কি। তাহলে ওপেন মার্কেট অপারেশন মানে হচ্ছে হলো গভর্নমেন্ট সিকিউরিটিজ গুলো ব্যাংক থেকে বেচা বা ব্যাংক থেকে কেনা, সেইটাকে বলছে গভর্নমেন্ট সিকিউরিটিজ। এবং মানি সাপ্লাই বাড়াতে গেলে গভর্নমেন্ট সিকিউরিটিজ কিনতে হবে কমার্শিয়াল ব্যাংকের থেকে, সেটা ডব্লিউবিসিএস এ একবার চলে এসছে। বিভিন্ন রকম রেশিওস, ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর, এসএলআর, তোমরা আগেই দেখেছো যে সিআরআর যদি ইনক্রিজ হয় তাহলে মানি সাপ্লাইটা রিডিউস করে যাবে, আবার সিআরআর যদি ডিক্রিজ হয় তাহলে মানি সাপ্লাইটা বেড়ে যাবে, ঠিক আছে? সো এরকম ভাবে অনেক কিছু আছে। লোনস যদি কমার্শিয়াল ব্যাংকস থেকে ইনক্রিজ করা হয় তাহলে কি হবে বলতে পারবে? মানি সাপ্লাই বাড়বে না কমবে? যদি লোনস কমার্শিয়াল ব্যাংকগুলো দেয়া বাড়িয়ে দেয় তাহলে কি মানি সাপ্লাই বাড়বে না কমবে? উইল ইনক্রিজ, ইয়েস এক্স্যাক্টলি, তাহলে মানি সাপ্লাইটা কিন্তু বাড়বে, একটু আগে বোঝালাম। সো আমাদের এই চ্যাপ্টারটা থেকে আমরা দেখলাম যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিভাবে মানি সাপ্লাইটা বাড়াতে পারে বা মানি সাপ্লাইটা কমাতে পারে, ক্লিয়ার? আচ্ছা, চলো এইবার দেখো মেইনস 2016-র একটি প্রশ্ন, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো, প্রত্যেকেই দেখো উত্তরটা দিতে পারো কিনা। একটু আগে অলরেডি পড়া হয়ে গেছে এই কনসেপ্ট গুলো। ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড। বাইং গভর্নমেন্ট সিকিউরিটিজ একটু আগে পড়ালাম। সেলিং কেন হবে? গভর্নমেন্ট সিকিউরিটি যদি কেনে তবেই তো কমার্শিয়াল, আরবিআই যদি গভর্নমেন্ট সিকিউরিটি এর কাছ থেকে কেনে, কার কাছ থেকে? এসবিআই বা অন্য কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে, তখনই তো আরবিআই টাকা দিয়ে দেবে এসবিআই,
তাই না? যখন এসবিআই এর কাছে টাকা ঢুকবে তখন সে লোন হিসেবে ডিসবার্স করবে, তখনই মানি সাপ্লাইটা বাড়বে, মানি সাপ্লাই উইল ইনক্রিজ, তাই না? তার মানে বাইং গভর্নমেন্ট সিকিউরিটিজ। এরকম আমি তোমাদের প্রত্যেককে বলছি, যারা দু তিনজন কমন আছো যারা ইউপিএসসির জন্য অ্যাপিয়ার করছো, ইয়েস সমরেশ, তোমাকেও বলছি ইয়েস, ভেরি গুড সমরেশ, ভেরি গুড। সো ইউপিএসসির জন্য যারা অ্যাপিয়ার করছো পার্টিকুলারলি, এবং ডব্লিউবিসিএস, ওয়ান্স ইউ আর অ্যাসপায়ারিং টু বি এ সিভিল সার্ভেন্ট, ইকোনমিটাকে এই ডায়াগ্রামেটিক্যালি বোঝার চেষ্টা করবে। যতক্ষণ না ডায়াগ্রামেটিক্যালি বুঝবে তুমি কিন্তু কোনো কনসেপচুয়াল ক্ল্যারিটি তোমার হবে না। যেমন আমরা এই পার্টটা পড়লাম, একটা কনসেপচুয়াল ক্ল্যারিটি আমরা নিলাম আরবিআই কিভাবে প্লাস বা মাইনাস করতে পারে মানি সাপ্লাইটা। এই কনসেপচুয়াল ক্ল্যারিটির উপর বেস করে তুমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন দিতে পারবে। দেখো মেইনস 2015 এই প্রশ্নটা এসছে, নিউ মানি সাপ্লাই ইজ ক্রিয়েটেড ওয়েন। কখন নতুন মানি সাপ্লাই ক্রিয়েট হয়? যখন কমার্শিয়াল ব্যাংকগুলো লোন বেশি দেয়। যখন কমার্শিয়াল ব্যাংকগুলো লোন বেশি দেয় তার মানে লোন ফ্রম কমার্শিয়াল ব্যাংক ইনক্রিজেস, তাই না? না তাড়াহুড়ো করলে হবে না। ওই 1 ঘন্টার মধ্যে পুরো চ্যাপ্টার 4টে মানে মডিউল 1 ঘন্টার অত তাড়াহুড়ো নেই আমার, ঠিক আছে? হ্যাঁ আমি দরকার পড়লে অর্ধেক চ্যাপ্টার ছেড়েই দেবো আজকে, ঠিক আছে? 1.5 ঘন্টার ক্লাস নেব, কিন্তু ব্যাপার হচ্ছিল খুব আস্তে আস্তে যেতে হবে, কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ ইকোনমি 5 বার পড়লেও কিন্তু তোমার সেম মনে হবে, যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই থাকবে। এবং পার্টিকুলারলি এটা এগ্রিকালচার বা 5 ইয়ার প্ল্যান চ্যাপ্টার নয়, ঠিক আছে, যেখানে ডেটা ইজ সাফিসিয়েন্ট টু আনসার দি কোশ্চেন। এটা হচ্ছিল কনসেপ্ট ক্ল্যারিটি দরকার এই চ্যাপ্টার গুলো। আচ্ছা, মেইনস 2023-এ দেখো একটা প্রশ্ন, ইন অর্ডার টু ইনক্রিজ মানি সাপ্লাই আরবিআই কোনটা করতে পারে? মানি সাপ্লাই ইনক্রিজ করতে গিয়ে আরবিআই কোনটা করতে পারে? দেখো রিডাকশন ইন ক্যাশ রিজার্ভ রেশিও, একটু আগে বোঝালাম। ক্যাশ রিজার্ভ রেশিও যদি কমিয়ে দেয়, সেন্ট্রাল ব্যাংককে, কমার্শিয়াল ব্যাংকে কম টাকা জমা রাখতে হবে আরবিআইতে। কম টাকা জমা রাখা মানে এক্সট্রা টাকা কমার্শিয়াল ব্যাংকস এর কাছে থাকা, এই এক্সট্রা টাকাটা লোন হিসেবে ডিসবার্স করবে আর মানি সাপ্লাই বাড়বে, তাই না? প্রত্যেকটাই একটা যে আমরা বোঝালাম, একটা যে আমরা কনসেপ্ট ক্লিয়ার করলাম যে আরবিআই এই কোথায় করলাম দেখি, হোয়াইট বোর্ডে দেখো, হোয়াইট বোর্ডে যে কনসেপ্টটা আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম, এই যে আরবিআই আর কমার্শিয়াল ব্যাংক, হাউ দে গিভস লোন অ্যান্ড হাউ ইট রেজাল্টস ইন মানি সাপ্লাই অর মানি ডিক্রিজ, এর উপরে ভিত্তি করেই কিন্তু ডব্লিউবিসিএস 3টে প্রশ্ন জিজ্ঞেস করে ফেলেছে। বুঝতে পারছো তো? এই 3টে প্রশ্নই কিন্তু এই একটা সিঙ্গেল ডায়াগ্রামের উপর ভিত্তি করে, ক্লিয়ার? আচ্ছা, এইবার সোর্স ফোর্স আমি আর পড়াচ্ছি না, এবার মানি সাব অ্যাগ্রিগেটস এর মধ্যে, মানে অ্যাগ্রিগেটস মানে হচ্ছিল মেজার, মানে পয়সা কিভাবে আজকের ডেটে কত টাকা ভারতবর্ষে ঘুরছে বা ভারতবর্ষে সাপ্লাই আছে, মানি সাপ্লাই নট ট্রানজাকশন। সো মানি সাপ্লাই কত আছে সেটা আমি মেজার করব কিভাবে। অনেক কিছু দেয়া আছে, আমি এত কিছুর মধ্যে যাব না, আমি 4টে মেজার বলবো, M0, M1, M3। এই 3টে মেজার হচ্ছিল তোমাদের জন্য আলটিমেটলি প্রচন্ড ইম্পর্টেন্ট। 4টে মেজার হয়, M0, M1, M2, M3, M4, ঠিক আছে? হয় হচ্ছিল M0, M1, M2, M3, M4, এতগুলো মেজার হয়। এই 3টেই ম্যাক্সিমাম তোমাদের পরীক্ষায় আছে, M2টাও আসে মাঝে মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো আমি একটা জায়গায় এইবার তোমাদের যেটা বোঝাবো সেটা হচ্ছিল যে পয়সা কিভাবে মেজার করা যায়, একটা গিভেন পয়েন্ট অফ টাইমে পয়সা কিভাবে মেজার। প্রথমে আমরা চলে যাব M0-তে, যে পয়সা কিভাবে মেজার হয় সেইটা কিভাবে আমরা বুঝবো। আরবিআই ওই 5টা মেজারমেন্টই কিন্তু করে, ঠিক আছে, আর পাবলিশ করে 3টে মেজারমেন্ট। প্রথমটা আমরা বুঝি যে M0টা কিভাবে আরবিআই পাবলিশ করে বা কিভাবে মাপে, প্রথমে কিভাবে মাপে সেই পার্টটা বুঝি, ঠিক আছে? আচ্ছা, বুঝতে গিয়ে আমাদের প্রথম দেখতে হবে যে কারেন্সি ইন সার্কুলেশন, মানে পাবলিকের কাছে কত পয়সা আছে,
একটু আগে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম পাবলিকের কাছে কত পয়সা আছে, মানে দুজনের কাছে 100 টাকা ছিল, সেটাই সাপ্লাই অফ মানি। ঠিক আছে, সো পাবলিকের কাছে সার্কুলেটেড মানি কত আছে, এটাকে বলে সার্কুলেটেড মানি কত আছে, সেইটার হিসাব কিন্তু প্রত্যেক বছর আরবিআই বার করে। ঠিক আছে, পাবলিকের কাছে কত পয়সা সার্কুলেশনে আছে। ঠিক আছে, এর ফর্মুলাটার ভেতরে এখন ঢোকার দরকার নেই, খালি মনে রাখবে পাবলিকের হাতে কত পয়সা ঘুরছে, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় রিজার্ভ ব্যাংকই টাকা পাবলিশ করে এবং ব্যাংকে কত টাকা আছে, কত ট্রানজাকশন হচ্ছে, সব হিসেব আছে, এবং পাবলিকের হাতে কত টাকা আছে সেইটাও সার্কুলেশন মানি, সেইটাও কিন্তু হিসাব আছে। এই সার্কুলেশন মানি হচ্ছিল লেভেল 1। নেক্সট লেভেল হচ্ছিল ডিপোজিটস উইথ আরবিআই। কমার্শিয়াল ব্যাংক অনেক কিছু ডিপোজিট করে আরবিআই এর কাছে, ফর এক্সাম্পল সিআরআর ডিপোজিট করে, আমরা একটু আগে দেখে নিয়েছিলাম। কমার্শিয়াল ব্যাংকস গুলো যা ডিপোজিট করে আরবিআই এর কাছে সেই পার্টটা একটা লেয়ার রয়েছে, এবং এই দুটো লেয়ার মিলিয়ে, মানে সব রকম ডিপোজিটস উইথ আরবিআই মিলিয়ে, এই দুটো মিলিয়ে হচ্ছিল আমার M0। ঠিক আছে, এইটাকে আমরা বলি হুইচ মেজারমেন্ট অফ মানি, এটাকে আমরা বলি হচ্ছিল রিজার্ভ মানি অথবা হাই পাওয়ার্ড মানি। ফর্মুলাটা কি, কারেন্সি ইন সার্কুলেশন, ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই, আদার ডিপোজিটস উইথ আরবিআই। ঠিক আছে, আদার ডিপোজিটস মানে কোয়াসি গভর্নমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মানে এনবিএফসি গুলো ডিপোজিট করে, তাদের ডিপোজিটস গুলো ধরা, ফরেন সেন্ট্রাল ব্যাংক গুলো ডিপোজিটস করে, বিভিন্ন রকম ফরেন গভর্নমেন্ট গুলো আরবিআই এর কাছে ডিপোজিটস রাখে, ইন্টারন্যাশনাল মানি ফান্ডের কিছু ডিপোজিটস আরবিআই এর কাছে আসে, মানে আরবিআই এর কাছে যত রকম ডিপোজিটস আছে, ওয়েদার ইট ইজ ইন্ডিয়ান ব্যাংক অর ফরেন ব্যাংক অর ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, সেগুলো আমি নিলাম, এবং আরবিআই এর কাছে যত রিজার্ভ আছে, এবং কারেন্সি ইন সার্কুলেশন, মানি সার্কুলেশন যা আছে আর আরবিআই এর কাছে যা আছে, কমার্শিয়াল ব্যাংক এখানে সিনেই আসবে, এই দুটো মিলিয়ে হচ্ছিল আমার MO। মাথায় থাকবে, এখানে হাজার হাজার জিনিস বলা আছে, এত মনে রেখে লাভ নেই। ক্লিয়ার হলো তো? প্রত্যেককে জিজ্ঞেস করছি, ক্লিয়ার হলো? আচ্ছা, কারণ এর পরের গুলো M0 প্লাস সামথিং হবে, এর সঙ্গে কিছু কিছু অ্যাড হবে। ঠিক আছে, আচ্ছা, M1 মানে হচ্ছিল, এটার আরেকটি নাম হচ্ছিল ন্যারো মানি। এই আরেকটি নামগুলো কিন্তু অনেক সময় জিজ্ঞেস করা হয়, রিজার্ভ মানি কোনটাকে বলে, M0 না M1 কে, হাই পাওয়ার্ড মানি কোনটাকে বলে, M0 না M1 কে, এইগুলো কিন্তু জিজ্ঞেস করে। আচ্ছা, আমরা M1 এর M0 উপর দেখি কোন প্রশ্নগুলো আমাদের এসছে, সেগুলো করা যায় কিনা। মেইনস 2022-এ হাই পাওয়ার্ড মানি কম্প্রাইজেস অফ, মানে এটা M0, M0-র মধ্যে কি কি থাকবে একটু আগে পড়ালাম, সার্কুলেশন মানি থাকবে, আরবিআই ডিপোজিট থাকবে। তার মানে তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো, উত্তরটা দেওয়ার চেষ্টা করো 2 নম্বর। ভেরি গুড, ভেরি গুড। সো কারেন্সি ইন সার্কুলেশন উইথ পাবলিক, ব্যাংকার্স ডিপোজিট প্লাস আদার ডিপোজিট। কারেন্সি ইন সার্কুলেশন, ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই আর আদার ডিপোজিটস উইথ আরবিআই, এই তিনটে মিলেই আমার M0 হয়। M0-র আরেকটি নাম হাই পাওয়ার্ড মানি, সেইটাই মেইনস 2022-এ জিজ্ঞেস করেছে। আচ্ছা, দেখো মেইনস 2022-এ আরেকটি প্রশ্ন সেম নিয়ে জিজ্ঞেস করেছে, হাই পাওয়ার্ড মানির আরেকটি নাম কি? হাই পাওয়ার্ড মানি আরেকটি নাম হচ্ছিল রিজার্ভ মানি। বুঝতে পারছো তো কিভাবে প্রশ্নগুলো তোমাদের কাছে জিজ্ঞেস করছে? ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার তো? ভেরি গুড, ভেরি গুড। চলো, আচ্ছা, এইবার আমরা M1টা দেখব। M1 মানে হচ্ছিল M0-র সাথে সাথে তুমি কি অ্যাড করবে, নেট ডিমান্ড ডিপোজিটস উইথ কমার্শিয়াল ব্যাংকস। আচ্ছা, এইবার এই এত কিছু বোঝার জন্য ডিমান্ড ডিপোজিট কথাটার মানে কি? ঠিক আছে, দু রকম ডিপোজিটস হয়। হ্যাঁ, মানে আমি একটু বুঝিয়ে দিই, যদিও এটা এই চ্যাপ্টারের পার্ট না, তাও আমি বুঝিয়ে দিচ্ছি যে দু রকম ডিপোজিটস হয়, একটা হচ্ছিল ডিমান্ড ডিপোজিটস, একটা হচ্ছিল টাইম ডিপোজিটস। ঠিক আছে, ডিমান্ড ডিপোজিটস মানে যখনই তুমি ব্যাংকে গেলে, তুমি হয়তো 10,000 টাকা রেখেছো, তুমি কিসে রেখেছো? তুমি সেভিংস ব্যাংকস অ্যাকাউন্টে রেখেছো।
ঠিক আছে, কিংবা কারেন্ট অ্যাকাউন্টে রেখেছো। কেন রেখেছো? তুমি কমিট করতে চাও না। ঠিক আছে, যে আমি 5 বছরের জন্য টাকাটা লক করতে চাই না, আমি এমনি রেখে দিয়েছি, 10,000 টাকা রেখেছো। যখনই তুমি ডিমান্ড করবে ব্যাংকের কাছে, ব্যাংক ইজ লায়েবল টু গিভ ইউ দিস 10,000 রুপিস ইন দ্য ফর্ম অফ ক্যাশ। ঠিক আছে, মানে তুমি এটিএম এ গিয়ে এই 10,000 টাকা তুলতে পারো, তুমি ব্যাংকে গিয়ে 5,000 কি 10,000 টাকা অবধি তুলতে পারো, যখনই তুমি ডিমান্ড করবে সঙ্গে সঙ্গে তোমার পাওয়া উচিত। তার মানে এই টাকাগুলোর হচ্ছিল লিকুইডিটি হাই। লিকুইডিটি মানে সঙ্গে সঙ্গে হাতে টাকা চলে আসে, খুব হাই লিকুইডিটি। এইগুলোকে বলে ডিমান্ড ডিপোজিটস। আরেকটা হচ্ছিল টাইম ডিপোজিটস, মানে তুমি ব্যাংকের কাছে 10,000 টাকা রেখেছো, কিন্তু একটা টাইমের জন্য রেখেছো, নির্ধারিত সময়ের জন্য রেখেছো, 5 বছরের জন্য ফিক্সড করে দিয়েছো, ফিক্সড ডিপোজিটে রেখেছো। তার মানে তুমি যখনই যাবে তখনই কিন্তু সেই ফিক্সড ডিপোজিটটা তুমি ভাঙতে পারবে না। হ্যাঁ, ভাঙতে পারো, তুমি ইন্টারেস্টটা পাবে না। ঠিক আছে, অনেক পেনাল্টি ফেনাল্টি করে তোমাকে ফেরত দেবে, এবং সঙ্গে সঙ্গে দেবে না, সেটা প্রসেসিং একটা টাইম আছে। সো যেগুলো সঙ্গে সঙ্গে অন ডিমান্ড নয়, সেগুলোকে বলি আমরা টাইম ডিপোজিটস। এটার অনেক ফর্ম আছে, ফিক্সড ডিপোজিট থাকতে পারে, মানে জেনারেলি মোর দ্যান 1 ইয়ার যে ইয়েগুলো কমিটমেন্টস গুলো করা হয়, সেগুলোকে আমরা টাইম ডিপোজিটস বলি। তো আমরা, তার মানে তোমরা বুঝতে পারলে ডিমান্ড ডিপোজিট আর টাইম ডিপোজিটের ডিফারেন্স। এইবার আমরা ন্যারো মানিতে দেখলাম যে কমার্শিয়াল ব্যাংকের কাছে যত ডিমান্ড ডিপোজিট আছে, সেটা যদি M0-র সঙ্গে যোগ করা হয়, তাহলে আমরা M1 পেয়ে যাব। তার মানে এইখানে যে আমরা করছিলাম, এইখানে যে আমরা একটা লেয়ার করছিলাম, সেখানে দেখো কমার্শিয়াল ব্যাংকসের কাছে কি 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 থাকতে হবে। এইটা হচ্ছিল ডিমান্ড ডিপোজিটস উইথ কমার্শিয়াল ব্যাংকস, নট আরবিআই। ডিমান্ড ডিপোজিটস উইথ কমার্শিয়াল ব্যাংকস, এইটা যদি তুমি এই প্রথম দুটোর সঙ্গে যোগ করে নাও, তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছিল, সরি এক সেকেন্ড দাঁড়াও, তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছিল দিস টোটাল ইজ M1। ক্লিয়ার? একদম ছবির মতো জিনিসটা, খালি একটু বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ গো, এই কমপ্লিমেন্ট গুলো শুনতে ভালো লাগে। হ্যাঁ, এত বড় কমপ্লিমেন্ট দিলে আর আমার পড়াতে ইচ্ছে করছে। আচ্ছা, চলো। হ্যাঁ, এখানে অনেক কিছু লেখা আছে এত ডিটেলস এর মধ্যে, খালি ন্যারো মানিটা মনে রাখতে হবে, আর ফর্মুলাটা মনে রাখতে হবে, M0-র সঙ্গে নেট ডিমান্ড ডিপোজিটস উইথ কমার্শিয়াল ব্যাংকস, এবং ওই ছবিটা মনে রাখতে হবে, ওই স্ট্রাকচারটা যেটা হচ্ছে। আচ্ছা, এইবার M2 মানে কি? M2 মানে হচ্ছিল M1। M2টা আমরা পড়বো না, M2টা আপাতত আমরা ছেড়ে রাখি, দাঁড়া। M2টা লাস্টে করব, কারণ M2টা পরীক্ষায় জেনারেলি আসে না, আমরা লাস্টে করব। M3টা হচ্ছিল, এটার আরেকটি নাম হচ্ছিল ব্রড মানি। দেখো WBCS জিজ্ঞেস করেছে ব্রড মানির আরেকটি নাম কি, সেটা হচ্ছিল M3। M2 প্লাস টাইম ডিপোজিটস উইথ ব্যাংকিং সিস্টেম। ঠিক আছে, M2 প্লাস টাইম ডিপোজিটস উইথ ব্যাংকিং সিস্টেম। টাইম ডিপোজিট কাকে বলে আমরা একটু আগে পড়ে নিয়েছি, মানে 1 বছরের বেশি তুমি 5 বছরের ফিক্সড ডিপোজিট করছো, করছো অন ডিমান্ড যে ডিপোজিটস বা ইয়েগুলো ব্যাংক দিতে বাধ্য নয় তোমার টাকাগুলো। ঠিক আছে, তুমি গেলেই দিতে বাধ্য না, ওই টাইম পিরিয়ডের জন্য ফিক্স, সেগুলোকে আমরা টাইম ডিপোজিটস বলছি। তার মানে আমরা যদি এইটার সাথে আমরা ইনক্লুড করে দিই টাইম ডিপোজিটস, সরি, আমরা ইনক্লুড করে দিই কি, আমরা ইনক্লুড করে দিই টাইম ডিপোজিটস অফ কমার্শিয়াল ব্যাংকস। এইটা যদি ইনক্লুড করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব? আমি পেয়ে যাব হচ্ছিল M2। ক্লিয়ার? বুঝতে পারলে? M1 এর সঙ্গে এইটুকুনি, এই চারটে মিলিয়ে কিন্তু আমার M2 হচ্ছে। তার মানে M2-র মধ্যে পাবলিক সার্কুলেশন মানিও আছে, ডিপোজিটস উইথ আরবিআই কেপ্ট বাই কমার্শিয়াল ব্যাংকসও আছে, ডিমান্ড ডিপোজিটসও আছে, টাইম ডিপোজিটসও আছে অফ কমার্শিয়াল ব্যাংকস M2-র মধ্যে। ঠিক আছে, M2-র পরে কি আসে? M2-র পরে আসে হচ্ছিল আমাদের M3। এবার M2 থেকে সরি, আমি আমি M2 বোঝালাম না, আমি মনে হয় M3 বোঝালাম। হ্যাঁ, দিস ইজ M3, দিস ইজ M3, সরি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা M3 বোঝাচ্ছিল।
এইবার আমরা M4 এ কি দেখব, M4 হচ্ছিল M3 প্লাস পোস্ট অফিস সেভিংস ব্যাংকে যত সেভিংস ডিপোজিটস আছে, যত ডিপোজিটস আছে পোস্ট অফিসে, মানে পোস্ট অফিসটা তো ব্যাংকিং কমার্শিয়াল ব্যাংকস থেকে আলাদা, পোস্ট অফিস সেভিংস ব্যাংকে সেটা গভর্নমেন্ট ওন, মানে ওটা গভর্নমেন্টের সেকেন্ড খাতা, ঠিক আছে। গভর্নমেন্টের 3-4টে খাতা আছে, একটা আরবিআই আছে, একটা ফিনান্স মিনিস্ট্রি আছে, একটা পোস্ট অফিস হচ্ছিল একটা কলমে গভর্নমেন্টের একটা নিজস্ব ইয়ে, সেখানে তুমি সেভিংস অ্যাকাউন্ট রাখতে পারো, ইয়ে রেকারিং ডিপোজিট রাখতে পারো, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট কিনতে পারো, কিষাণ বিকাশ পত্র কিনতে পারো। সো পোস্ট অফিস ইজ ওয়ান অফ দি ডিরেক্ট টার্ম অফ দি গভর্নমেন্ট টু রেইজ ডিপোজিটস অ্যান্ড গিভ লোন। জেনারেলি পোস্ট অফিস নর্মাল লোককে লোন দেয় না, কমার্শিয়াল ব্যাংকগুলো নর্মাল লোককে লোন দেয়, পোস্ট অফিস গিভস লোনস টু গভর্নমেন্টস। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এই টাকাটা ডাইরেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার খাতে যায়। ক্লিয়ার, বোঝাতে পারছি? আচ্ছা, তাহলে পোস্ট অফিসে যত টাকা জমা পড়ছে সেই টাকাগুলো যদি M3-র সাথে যোগ করা হয়, মানে আমি এখানে যদি আমি যোগ করে দিই এই পোস্ট অফিস সেভিং ডিপোজিটস অফ পোস্ট অফিস, মানে সেভিং না, অল ডিপোজিটস অফ পোস্ট অফিস, তাহলে কিন্তু আমি পেয়ে যাব কি, আমি পেয়ে যাব এই চারটে মিলে M4। তাহলে M0, M1, M3, M4 পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার, এন্টায়ারলি ফুল থিং ইজ ক্লিয়ার, তাই না? আচ্ছা, কারোর ডাউট নেই তো ভাই? রাইট, অনেক সময় নিয়ে পড়াচ্ছি সেই জন্য বলছি কারোর ডাউট থাকা উচিত না। ইকোনমি ইজ সাচ এ চ্যাপ্টার, ইভেন ইউপিএসসি যদি তুমি এরকম ভাবে না পড়ো, ইউপিএসসি পর্যন্ত তোমার ইকোনমি ক্লিয়ার হবে না। আর ইউপিএসসি তে এমন এমন প্রশ্ন যায় না, ধরো ইউপিএসসি তে প্রশ্ন দিয়েছে, আচ্ছা M3 মানে কি আমি দেখেছিলাম, M3 মানে হচ্ছিল M2 প্লাস টাইম ডিপোজিট উইথ দ্য ব্যাংকিং সিস্টেম, যেটা আছে M3, ঠিক আছে। এইবার ইউপিএসসি হঠাৎ করে একটা প্রশ্ন দিয়ে দিল যে তুমি ধরো ব্যাংকে গেছো, তুমি ব্যাংকে গিয়ে 1,00,000 টাকা তোমার ডিমান্ড ডিপোজিট থেকে উইথড্র করছো, তোমার ডিমান্ড ডিপোজিট থেকে। M2-র মধ্যে অলরেডি আমরা দেখেছিলাম ডিমান্ড ডিপোজিট আছে, ঠিক আছে। এই যে M2-র মধ্যে অলরেডি M1 এর মধ্যে ডিমান্ড ডিপোজিটস গুলো ছিল, M3-র মধ্যে টাইম ডিপোজিটস আছে। বলছে তুমি হঠাৎ করে ব্যাংকে গিয়ে 1,00,000 টাকা উইথড্রল করলে কোথা থেকে, ডিমান্ড ডিপোজিট থেকে, ঠিক আছে। এইবার প্রশ্নটা দিয়েছে যে তোমার অ্যাগ্রিগেট মানি সাপ্লাইয়ের উপর কি এফেক্ট পড়বে। অ্যাগ্রিগেট মানি সাপ্লাই মানে ডিমান্ড ডিপোজিট কোন লেয়ারে আছে, আমি দেখে নিলাম যে সরি, ডিমান্ড ডিপোজিটটা কোন লেয়ারে আছে, ডিমান্ড ডিপোজিটটা এইটুকুনি লেয়ারে আছে, মানে M1 লেয়ারে আছে ডিমান্ড ডিপোজিট, ঠিক আছে। সো এইবার আমি এইখানে যাব, এইখানে গিয়ে কি করব, দেখব যে আমি কমার্শিয়াল ব্যাংকে আমার 1,00,000 টাকা ছিল, এইখানে আমার 1,00,000 টাকা রাখা ছিল, এই 1,00,000 টাকাটা এইখান থেকে মুভ করে আমার হাতে এসছে, 1,00,000 টাকা এসছে। এইটাই তো হয়েছে, মানে এখানে যেটা বলেছে, এই পুরো প্রশ্নে যেটা বলেছে, সেই প্রশ্নে হচ্ছিল 1,00,000 টাকা কমার্শিয়াল ব্যাংক থেকে আমার হাতে এসছে। তার মানে আমার কোন লেয়ার থেকে কোন লেয়ারে এসছে, এই ডিমান্ড ডিপোজিটের থেকে আমার পাবলিক সার্কুলেশন মানির মধ্যে এসছে। সার্কুলেশন মানি মানে আমার হাতে হাউস হোল্ডের কাছে টাকা আসা, এইটাই পাবলিক সার্কুলেশন মানি, বুঝতে পারছো? তার মানে M1 এ কি কোনো সাপ্লাই অফ মানিতে কি কোনো চেঞ্জ হবে? কোনোই চেঞ্জ হবে না, কারণ জিনিসটা আগে ছিল এখানে, জিনিসটা চলে এসছে এখানে। এই তিনটের যোগফলই তো M1, তাই না? এই তিনটের যোগফলই M1, তাই জন্য আমার M1 এ কোনো রকম চেঞ্জেস নেই, খালি হাত বদল হয়েছে, এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে এসছে 1,00,000 টাকা, কিন্তু ওভারঅল মানি সাপ্লাই চেঞ্জ নেই, কারণ এই তিনটে যোগ করেই আমার M1 আমি পাই। তার মানে এইখানকার উত্তরটা কি হবে, এইখানকার উত্তর হবে টু লিভ ইট আনচেঞ্জড।
আমাদের মানি সাপ্লাই, অ্যাগ্রিগেট মানি সাপ্লাইতে কিন্তু কোনো রকম চেঞ্জেস হচ্ছে না। আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করছি, আজকে প্রচুর ছেলে মেয়ে ক্লাস করছো, ওভার 50 জন ছেলে মেয়ে, আমি এত নিতে পারছি না, চ্যাটস প্রচুর আসছে, সরি আমি এতগুলো চ্যাট নিতে পারছি না, বাট আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করছি এক্সাম্পলটা বুঝতে পেরেছো তো? প্রত্যেকে এক্সাম্পলটা বুঝতে পেরেছো তো? রাইট, রাইট, রাইট। স্পেশালি রুম নাম্বার 3 অ্যান্ড রুম নাম্বার 4, রুম নাম্বার 4 যারা নতুন আছো প্রত্যেকে বুঝতে পারছো আশা করি। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, তাহলে আমরা M1, M2, M3, M4 পুরো ব্যাপারগুলোই কিন্তু আমরা খুব স্পষ্ট করে দেখে নিলাম। এখানে অনেকগুলো দেয়া আছে, প্রশ্ন উত্তর সেশন দেয়া আছে, ঠিক আছে? যেমন ধরে নাও মেইনস 2022-এর প্রশ্ন এটি আমি যদি দিই, M4 মানি বলতে ভারতবর্ষে কি বোঝায়? ভারতবর্ষে M4 মানে হচ্ছিল M3 প্লাস টোটাল পোস্ট অফিস ডিপোজিটস। আমরা এখানেই দেখলাম M3 প্লাস অল ডিপোজিটস উইথ পোস্ট অফিস হচ্ছিল M4, একদম ডাইরেক্ট প্রশ্ন করেছে, ঠিক আছে? আচ্ছা, যদি তুমি দেখো যে ব্রড মানি কাকে বলা হয়, ঠিক আছে? একটা আছে, কত নম্বর কোশ্চেন? 4 নম্বর কোশ্চেন, তিনবার না 4বার WBCS এ চলে এসছে। ব্রড মানি বলতে আমরা বুঝি M3 কে ব্রড মানি বলি। এই দেখো, M3 কে ব্রড মানি হচ্ছিল M3 এর আরেকটি নাম। আন্ডারস্টুড? আচ্ছা, সো এইরকম ভাবে তোমাদের কাছে প্রশ্নগুলো দেয়া আছে, দেখবে প্রত্যেকটা প্রশ্নই তোমরা নিজেরাই করতে পারছো, ঠিক আছে? তোমাদের দেখবে কোনো রকম হেল্প লাগবে না, এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার তোমাদের এমনিই হয়ে যাবে, ঠিক আছে? লিকুইডিটি অ্যাগ্রিগেটস পড়ার দরকার নেই, প্লিজ স্কিপ ইট। মানি মাল্টিপ্লায়ার প্লিজ ডোন্ট রিড ইট, এটা ইউপিএসসি চ্যাপ্টার, মানি মাল্টিপ্লায়ার আমরা অন্য চ্যাপ্টারেও পড়ে নেব। খালি একটা লাস্ট কনসেপ্ট ভেলোসিটি অফ মানি, এই পার্টটা তোমাদের বুঝিয়ে আজকের ক্লাসটি শেষ করব, ঠিক আছে? ভেলোসিটি অফ মানি মানে ওই যে ট্রানজাকশন অফ মানি। ভেলোসিটি অফ মানি মানে আমি আগেই বুঝিয়ে দিয়েছি তোমাদের, সাপ্লাই ভার্সেস ট্রানজাকশন। এই ট্রানজাকশন অফ মানিটাকে আমরা বলি হচ্ছিল ভেলোসিটি অফ মানি। আমার কাছে 200 টাকা টোটাল সাপ্লাই ছিল, মানি সাপ্লাই ছিল, কিন্তু আমার ট্রানজাকশন হয়েছে 400 টাকা। এক্সাম্পল আগেই বুঝিয়ে দিয়েছি। সো আশা করি তোমাদের এই ভেলোসিটি অফ মানিটা বুঝতে কোনো কষ্ট হবে না। জিডিপি বাই মানি সাপ্লাই মানে ওই এক্সাম্পলটা যদি তুমি দেখো, তাহলে এখানে ভেলোসিটি অফ মানি কত হবে? 400/200, মানে 200 টাকা মানি সাপ্লাইয়ে 400 টাকা ট্রানজাকশন হয়েছে, মানে 2 টাইমস মানিটা সার্কুলেট করেছে ইকোনমিতে 2 টাইমস মানিটা সার্কুলেট করেছে। সো ভেলোসিটি ইজ 2। ক্লিয়ার? সো এইরকম ভাবে ভেলোসিটি অফ মানিটা মেজার করা হয়। বিভিন্ন রকম মানে স্ট্যাগারিং ওয়ার্ডস ফর্ডস দিয়ে লেখা আছে, প্লেন অ্যান্ড সিম্পল জিনিসটা এইটুকুনি বুঝে রাখ, ঠিক আছে? সো এই প্রশ্নটা নিজেরাই দেখে নিও। সো আমরা যেটা করলাম আজকে, আমরা যেটা হোয়াট উই হ্যাভ ডান টুডে, সেটা হচ্ছিল আমরা খুব ভালো করে মানিটারি এগ্রিগেটস গুলো পড়ে নিয়েছি, ডেফিনেশনস গুলো পড়ে নিয়েছি, ডিটারমিনেন্টস অফ মানি পড়ে নিয়েছি, এবং আমরা কিন্তু ভেলোসিটি অফ মানিটাও কিন্তু আজকে শেষ করলাম। হোপ ইউ হ্যাভ এনজয়েড দি ক্লাস। আমরা ফার্স্ট পার্টটা মানি সাপ্লাইটা শেষ করেছি। আগামী মাসে দেখি একটা কি দুটো মাল্টিপল ইউনিটস, এটা বাকি 3টে ইউনিটস আগামী মাসে চেষ্টা করছি ক্লাস। সো থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।